আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা এমন দুইটা টপিক পড়তে যাচ্ছি যেই দুইটা টপিকের ইম্পর্টেন্স আই উড সে যে একদম দুই মেরুর দুই প্রান্তে। অর্থাৎ একটা টপিক খুবই গুরুত্বপূর্ণ, আরেকটা টপিক আসলে খুবই কম গুরুত্বপূর্ণ। সো আমরা পড়তে যাচ্ছি বিভীষণের প্রতি মেঘনাদ এবং নেকলেস, এই দুইটা টপিক। আমাকে একটু তোমরা কমেন্টে লিখে জানাও যে তোমার কাছে কোন টপিকটা ইম্পর্টেন্ট মনে হয় আর কোন টপিকটা একটু লেস ইম্পর্টেন্ট মনে হয় দেখি। সো তোমরা কমেন্টে লিখবা যে ইম্পর্টেন্ট, এরপরে বিভীষণ লিখবা অথবা নেকলেস লিখবা, আর নট ইম্পর্টেন্ট এরপরও হয়তো বা বিভীষণ অথবা মেঘনাদ লিখবা, ঠিক আছে? ওকে, সো আমাদের ক্লাস একদম অফিসিয়ালি শুরু হবে 6টা থেকে। তার আগে তোমরা কে কোথা থেকে জয়েন করেছো এবং আমি যে প্রশ্নটা তোমাদেরকে করেছি সেটা একটু লিখে জানাও দেখি যে পরীক্ষা সম্পর্কে তোমাদের আন্ডারস্ট্যান্ডিং কেমন। আজকে আমরা টোটাল 2 ঘন্টা সময় নিয়ে পড়বো এবং 2 ঘন্টা সময় আমরা বিভীষণের প্রতি মেঘনাদ এই কবিতাটা এবং নেকলেস এই গল্পটা পুরোপুরি কমপ্লিট করব। বাট যেহেতু এটা আমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সের একটা লাইভ ক্লাস, তোমাদের হাতে যেহেতু আর খুব বেশি সময় নাই, এই কারণে আমরা পুরো গল্পটা আসলে রিডিং পড়তে পারছি না, যেটা কিনা আমরা আমাদের রেগুলার অনলাইন ব্যাচে যে ক্লাসগুলো থাকে অর্থাৎ সারা বছর ব্যাপী যে কোর্সগুলো হয় সেখানে যেরকম আমরা প্রত্যেকটা শব্দ ধরে ধরে বাক্য ধরে ধরে আমরা কমপ্লিট করি, সেটা আজকের এই গল্পের ক্ষেত্রে আমরা করছি না। হাউএভার আমরা কবিতাটা আবার একদম ধরে ধরে পড়বো, কারণ কবিতাটা যেহেতু একটু কঠিন এবং একটুখানি বেশি ইম্পর্টেন্ট, এই জন্য কবিতাটা আমরা একেবারে ধরে ধরে পড়বো। গল্পটা আমি তোমাদের উপর ভরসা করে ছেড়ে দিচ্ছি, তোমরা এটা বাসায় পড়বা। বাট গল্পটার যেই সকল যা যা পড়তে হবে গুরুত্বপূর্ণ বলে সব কিছুই কিন্তু আমি তোমাকে দেখিয়ে দেবো। শামচিয়া এ আমিনা আসসালামু আলাইকুম বলছে 77 বার। ওয়ালাইকুম আসসালাম তোমাকে। ওকে, মোহাম্মদ জিহাদুল ইসলাম চাঁদপুর থেকে আমাদের সাথে জয়েন করেছে। আয়শা ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ঠিক আছে, আমিনা তোমার সালাম পেয়েছি আমি 77 বার থেকে এটা এখন 177 বার হয়ে যাচ্ছে। মৃত্যুঞ্জয় দে সূর্য আমাদের রেগুলার স্টুডেন্ট রয়েছে, হচ্ছে ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। হাজ ইরা বলেছে নওগাঁ থেকে জয়েন করেছে। ওকে, ভেরি গুড। তোমরা একটু তোমাদের বন্ধুদেরকে কমেন্টে মেনশন করে দাও যাতে তোমাদের বন্ধুরাও ক্লাসে জয়েন করতে পারে। ওকে, আচ্ছা, অরিদ্রধর বলছে রাধে রাধে ভাইয়া। এটার রিপ্লাই কি আমি জানি না, এটার রিপ্লাই মানে এটা কেউ বললে রিপ্লাইতে কি বলতে এটা আমাকে জানিও। ওকে, ওয়ালাইকুম আসসালাম লাইক আহমেদ, আশা করি ভালো আছো। একজন জিজ্ঞেস হচ্ছে ভাইয়া এই টাইমে ক্লাস শুরু হলে কি নামাজের ব্রেক দিবেন না? উত্তর হচ্ছে হ্যাঁ বাবা দিব, কারণ মাগরিবের নামাজের তো ওয়াক্ত অনেক শর্ট। সো এখানে আমি যদি ক্লাস কন্টিনিউ করি তোমার মাগরিবের নামাজের ওয়াক্ত মিস হয়ে যাবে। সো মাগরিবের নামাজ চলাকালীন আমরা কিন্তু একটা ব্রেক দিব। বাট আগেই বলে দিই, ব্রেক তুমি যদি অনেক লম্বা একটা ব্রেক আশা করো সেটা হচ্ছে না। আমরা মাগরিবের নামাজের জন্য 10 মিনিটের একটা ব্রেক দিব। ব্রেকটা শুরু হবে যখন মাগরিবের আজান দিবে তখন থেকে পরবর্তী 10 মিনিট পর্যন্ত। ওকে, পাবনা থেকে অনেকে বন্ধুরা জয়েন করেছে, ভেরি গুড। বন্ধুদেরকে একটু কমেন্টে মেনশন করে দাও স্মৃতির মতো। স্মৃতি যেমন ওর বন্ধু সজীবকে মেনশন করে দিয়েছে, এরকম তোমরাও তোমাদের বন্ধুদেরকে কমেন্টে মেনশন করে ফেলো। ইলোরা জুই ওর বন্ধুকে জয়েন করতে মেনশন করে ডাক দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। বিশ্বাস রাখো বলেছে রাজু নীলফামারী থেকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমার আইডি নাম বিশ্বাস রাখো, কার উপর বিশ্বাস রাখবো? মন্দিরা পলকে ইলোরা জুই মেনশন করে রাখছে, ঠিক আছে। সো আমরা আজকে দুইটা টপিক নিয়ে পড়তে যাচ্ছি, একটা হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ। আমি যদি বলি এই টপিকটার ইম্পর্টেন্স তোমাদের জন্য 5 স্টার। এইচএসসি পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা একেবারে 5 স্টার। আরেকটা গল্প আছে যেটা আমাদের আজকে টপিকের সাথেই আমরা পড়ব, মানে সেটার ইম্পর্টেন্স হচ্ছে নেকলেসের ইম্পর্টেন্স হচ্ছে একেবারে 1 স্টার। তার মানে তোমার বিভীষণের প্রতি মেঘনাদ খুবই গুরুত্বপূর্ণ আর নেকলেস খুবই কম গুরুত্বপূর্ণ। এই ব্যাপারটা যদি তোমরা বুঝে থাকো তাহলে আমাকে একটু কমেন্টে ক্লিয়ার লিখে জানাও যে ভাইয়া আমরা বুঝতে পেরেছি যে আমাদের বিভীষণের প্রতি মেঘনাদ বেশি গুরুত্বপূর্ণ আর নেকলেস খুব একটা গুরুত্বপূর্ণ না। বাট তারপরও গুরুত্বপূর্ণ না তার মানে কিন্তু এই না যে পড়তেই হবে না, বাদ দিয়ে দিবা, এরকম কোনো টপিক কিন্তু নেকলেস না। নেকলেস থেকে বিগত বছরে 1-2 বার করে বিভিন্ন বোর্ডে প্রশ্ন এসেছে। সো এইটা আমরা দেখাবো যখন আমি তোমাদেরকে পড়াবো। নেকলেস টপিকটা যখন তোমাদেরকে ওভারভিউ দিব তখন দেখাবো যে নেকলেসের কোন কোন জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন এসেছে। আরেকটা জিনিস একটু বলি তোমাদের, বিভীষণের প্রতি মেঘনাদ যদি আমরা দেখাই, বিভীষণের প্রতি মেঘনাদ দেখো বিভিন্ন বোর্ডে অনেকবার পরীক্ষায় প্রশ্ন এসেছে। রিসেন্ট ইয়ারগুলো সাল তোমরা দেখবা না, মানে দেখো এখানে 19 সালে এসেছে, ঠিক আছে,
সালে এসেছে, 18 সালে এসেছে, কিন্তু তোমরা দেখবে না যে 2021, 22, 23, 24, 25 সালে এসেছে, এগুলো পাবা না। কারণ হচ্ছে এই বিভীষণপতি মেঘনাদ এই টপিকটা শর্ট সিলেবাসে ছিল না। এইটা তোমরা এটার উদ্বোধন করতে যাচ্ছ অনেক অনেক দিন পরে, প্রায় 5 বছর পরে তোমরা এটার উদ্বোধন করতে যাচ্ছ। এটা লাস্ট সিলেবাসে ছিল 2020 সালের এইচএসসি ব্যাচের সিলেবাসে, বাট 2020 সালের পরীক্ষাটাও হয়নি। সো বিভীষণপতি মেঘনাদ পরীক্ষায় লাস্ট সিলেবাসে ছিল 2019 সালে। সো সেখান থেকে অনেকগুলো বছর পার হওয়ার পরে আজকে আবার তোমরা এই পরীক্ষার মাধ্যমে বিভীষণপতি মেঘনাদ এই টপিকটার শুভ উদ্বোধন ঘোষণা করতে যাচ্ছ। সো ইউ আর ভেরি লাকি। সারা জীবন তোমার ছেলে মেয়ে নাতিপুতিদের কাছে গর্ব করতে পারবা, জানিস আমাদের সময় কত কঠিন একটা টপিক আমাদেরকে আবার দিয়ে দিয়েছিল বিভীষণপতি মেঘনাদ, এবং সেই টপিকের উপর ঠিক আছে ছড়ি ঘুরিয়ে আমরা বাংলা এ প্লাস এনেছিলাম। ওকে ভাইয়া, এই টপিক থেকে কি মাস্ট আসবে? এই সালগুলো দেখো, যে যত সালগুলোতে ছিল আগে, যেমন 17 সাল, 18 সাল, 19 সাল, সবগুলো সালেই এসেছে। বুঝতে পেরেছো? যখন যখন মানে সিলেবাসে যখন এটা ছিল সবসময় এসেছিল। 20 সালে তো পরীক্ষা হয় নাই, 21, 22, 23, 24, 25 সালে সিলেবাসে ছিল না, এটা শর্ট সিলেবাসে ছিল না, এই কারণে আসেনি। বাট এর আগে সবগুলো বছরই তোমরা পাবা, বুঝছো? ওকে ঠিক আছে, কবিতাটাও পড়বো। চলো তাহলে 6টা যেহেতু বেজে গেছে, আমরা একটু তোমাদেরকে দেখাই যে কোন কোন জায়গাগুলোতে আমাদের বেশি ফোকাস করতে হবে। অলরাইট, সো মাতৃভূমির প্রতি গভীর আবেগ ও ভালোবাসা, এটা 1 স্টার। যদি বিভীষণপতি মেঘনাদ থেকে এইটা কি বিভীষণপতি মেঘনাদের, এটা হচ্ছে বেসিক্যালি সিকিউ অ্যানালাইসিস, বুঝছো? যে কোন কোন টপিক থেকে সৃজনশীল প্রশ্ন আসতে পারে, সেটার অ্যানালাইসিস, এটা কিন্তু এমসিকিউর অ্যানালাইসিস না। ওকে, জারা রহমান বলছে বিভীষণপতি মেঘনাদ কবিতাটা আমার কাছে সহজ লাগে, নিশ্চয়ই আমার কাছে আগে পড়েছো এই জন্য মনে হয়। গোলাম রাব্বি বলেছে ক্লাস কখন শুরু হয়েছে? 6টা বাজে। ওকে ঠিক আছে, দেখো তারপরে মাতৃভূমির প্রতি অবহেলা ও বিশ্বাসঘাতকতা, এটা কে করেছে বলো তো? মাতৃভূমির প্রতি অবহেলা ও বিশ্বাসঘাতকতা কে করেছে? বিভীষণ। সো এইটা কত স্টার ইম্পর্টেন্ট, এটা বেশ কয়েকবার বোর্ড এসেছে, এটাকে আমরা 4 স্টার ইম্পর্টেন্ট বলছি। আত্মস্বার্থে মানুষের নিজ মানসিকতা, হীনতা ও ষড়যন্ত্র সম্পর্কে ধারণা, এইটাও কিন্তু 4 স্টার ইম্পর্টেন্ট। এবং প্রত্যেকটার ক্যারেক্টারগুলো সহ দিতে হবে, মানে শুধু আত্মস্বার্থ ঠিক আছে মাতৃভূমির প্রতি অবহেলা এভাবে করলে হবে না, মানে চরিত্র বিশ্লেষণ সহ তোমাকে পারতে হবে, চরিত্র বিশ্লেষণ সহ তোমাকে পারতে হবে, যে কোন চরিত্রটা এখানে কি করেছে, কার কি অবদান, এইটা সহ তোমাকে পারতে হবে। ঠিক আছে, ওকে তারপরে দেখি সুজন ও পরজনের পরিচয় এবং তাদের নীতি নৈতিকতা, জীবন দর্শন, এটা আমরা 2 স্টার বলছি। আর লাস্টে ভাগ্য বিপর্যয়, মানুষের অসহায়ত্ব, এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসে নাই, বাট তোমরা পড়ার জন্য পড়ে রাখতে পারো, বাট এটাতে কোনো স্টারও আমরা অ্যাসাইন করি নাই। ঠিক আছে, এরপর আরও 2টা টপিক আছে, এগুলো যেহেতু কোনো বোর্ডে কখনো আসে নাই এই জন্য আমরা কোনো স্টার অ্যাসাইন করি নাই। জ্ঞাতিত্ব, ভ্রাতৃত্ব, জাতিসত্তার গুরুত্ব, লক্ষণ চরিত্রে কাপুরুষোচিত মনোভাব, এই 2টা আমরা একটু মাথায় রাখবো। ঠিক আছে, এইবার চলো একটু কবি পরিচিতিটা আমরা দেখে নিই। কবি পরিচিতিতে আমাদের সবকিছু পড়া লাগবে না, যেহেতু আমাদের এইচএসসি পরীক্ষা একেবারে কাছাকাছি চলে এসেছে। আমরা অল্প কয়েকটা টপিক পড়বো যে এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। ওকে ঠিক আছে, কবি পরিচিতি, প্রকৃত নাম হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত, এটা তো আমরা জানি। তিনি জন্মগ্রহণ করেছেন 1824 সালে। এইটা যেগুলো মার্ক করে দিচ্ছি সেগুলো পড়বা এইচএসসির জন্য। তিনি জন্মগ্রহণ করেছেন যশোর জেলার সাগরদাঁড়ি গ্রামে। এটা থেকে কেন যেন পরীক্ষায় প্রশ্ন আসে, পিতার নাম মায়ের নাম পরীক্ষায় আসবে না, সো এটা নিয়ে এত প্যারা খাওয়ার কিছু নাই। আচ্ছা, শিক্ষা জীবন রিডিং পড়বা, খুব বেশি গুরুত্বপূর্ণ না, লাগবে না। এইবার আসলে সাহিত্যকর্ম, এটা বেশি গুরুত্বপূর্ণ, সাহিত্যকর্মগুলো একটু মার্ক করো। তিলোত্তম সম্ভব কাব্য, মেঘনাদবধ কাব্য, এটা সুপার ইম্পর্টেন্ট, মেঘনাদবধ কাব্য এটা সুপার ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। ব্রজাঙ্গনা কাব্য, বীরাঙ্গনা কাব্য, চতুর্দশপদী কবিতা বলে, সবগুলোই আমাদেরকে আলাদা করে মনে রাখতে হবে। নাটক কোনগুলা? নাটকের মধ্যে রয়েছে কৃষ্ণকুমারী, পদ্মাবতী, মায়াকানন, এগুলো আমরা পড়বো। আর প্রহসনের মধ্যে কি কি রয়েছে? প্রহসনের মধ্যে রয়েছে বুড়শালিকের ঘাড়েরও একেই কি বলে সভ্যতা। সো সবগুলো মার্ক করে দিয়েছি, এগুলো তুমি বই থেকে ভালো মতো পড়বা, কারণ এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। ঠিক আছে, আর যখন যে ইনফরমেশনগুলো আমি বলছি গুরুত্বপূর্ণ, সেটা একটু কমেন্টে লিখে ফেলতে হবে, কারণ কমেন্টে যখন তুমি একটা ইনফরমেশন লিখবা, তোমার ব্রেন কিন্তু নানান রকমভাবে এই ইনফরমেশনটাকে প্রসেস করতে হয়। কীরকম? আমি মনে করো পড়াচ্ছি, সো আমি যখন পড়াচ্ছি তুমি কানে শুনলা প্রথমে, এরপর তুমি হচ্ছে এখানে বোর্ডে দেখলা, তার মানে তোমার কানকে তুমি অ্যাক্টিভেট করেছো, তোমার চোখকে তুমি অ্যাক্টিভেট করেছো। এখন তোমার ব্রেইনকে প্রসেস করানোর জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, যে হ্যাঁ, সো
ব্রেইন যে প্রসেস করতে বলেছে, ঠিক আছে, ব্রেইনকে প্রসেস করতে হলে কি করতে হবে, ফার্স্টে টাইপ করতে হবে। কমেন্টে টাইপ করে যখন লিখবা তখন ব্রেইন প্রসেসড হবে এবং তোমার ব্রেইনে এই ইনফরমেশনটা, যেহেতু তুমি চোখ দিয়ে দেখেছো, কান দিয়ে শুনেছো, হাত দিয়ে টাইপ করেছো, তখন ব্রেইন এটাকে সেভ করে নেবে। এই জন্য যখন যে ইম্পর্টেন্ট ইনফরমেশনটা দেখবা, আমার ক্লাসে না যে কোনো ক্লাসে দেখবা, সাথে সাথে এটা কমেন্টে লিখে ফেলবা। ওকে, তারপর তিনি মৃত্যুবরণ করেন কখন? তিনি মৃত্যুবরণ করেন 1873 সালে এবং তিনি মৃত্যুবরণ করেন, দেখো একেবারে বলা হচ্ছে যে কপোর্দক্ষিণ। কপোর্দক্ষিণ মানে হচ্ছে একদম নিঃস্ব অবস্থায়, মানে হতদরিদ্র অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন, ঠিক আছে। ওকে, চলো তারপরে দেখি। এখন পাঠ পরিচিতির অংশটা দেখি। বিভীষণের প্রতি মেঘনাদ কাব্যাংশটুকু মাইকেল মধুসূদন দত্তের কোথা থেকে নেওয়া হয়েছে? মেঘনাদ বধ কাব্য থেকে এটা নেওয়া হয়েছে। মেঘনাদ বধ কাব্যের বধ মানে বধ করো, এটার ষষ্ঠ সর্গ বা ষষ্ঠ অধ্যায় থেকে সংকলন করা হয়েছে। সর্বমোট এখানে কয়টা সর্গ বা কয়টা অধ্যায় আছে? সর্বমোট আছে 9টা। 6 নম্বর থেকে এই কবিতাটা নেওয়া হয়েছে। সর্বমোট কয়টা আছে? সর্বমোট আছে 9টা। ওকে, সো এইখানে যা যা কিছু বলা আছে এটা আমরা পড়বো যখন আমরা, ঘটনাটা তো আমরা জানি ইতিমধ্যে যে কি হয়েছিল, কিভাবে হয়েছিল, আর সামনে যখন পড়বো তখন বাকি আইডিয়াটাও তোমরা পাবা। আমি একটু ছোট করে তোমাদেরকে বলে দিই, যে একটু ছোট করে তোমাদেরকে বলে দিই, সেটা হচ্ছে অযোধ্যার রাজা দশরথ, ঠিক আছে। অযোধ্যার রাজার নাম কি? অযোধ্যার রাজার নাম হচ্ছে দশরথ। তো দশরথের হচ্ছে 2 পুত্র, রাম আর রামের সৎ ভাই লক্ষণ। রাম আর লক্ষণ কিন্তু আপন ভাই না, রাম আর লক্ষণ, ঠিক আছে। আর রামের স্ত্রীও এই ঘটনার মধ্যে জড়িত। রামের স্ত্রীর নাম হচ্ছে সীতা, ঠিক আছে। এটা হচ্ছে একটা সাইড। এখন এইখানে হচ্ছে আরেকটা সাইড দেখাই। আরেকটা সাইডে কারা কারা আছে? আরেকটা সাইডে আছে হচ্ছে, এটা হচ্ছে রামদের পরিবার, ঠিক আছে। এটা হচ্ছে রঘু বংশ। কোন বংশ এটা? এটা হচ্ছে রঘু বংশ। আর এইদিকে আমরা দেখব হচ্ছে রাক্ষসদের বংশ, রাক্ষস বংশ। রাক্ষসদের রাজাকে বলো তো, মনে আছে যারা পড়েছে তারা? রাক্ষসদের রাজাকে বলো, কমেন্টে বলো। বধ মানে কি? বধ মানে হচ্ছে হত্যা করা, নিশ্চিহ্ন করা, ধ্বংস করা, শেষ করে দেওয়া। এখন তোমরা আমাকে বলো যে রাক্ষসদের রাজার নাম কি? এই যে আরেক পণ্ডিত হাজিরা বলেছে রামানুজ। এই রামানুজ কই পেয়েছো এখানে? তুমি বলো যে রাক্ষসদের রাজার নাম কি? রঘু, হ্যাঁ ঠিক আছে। অযোধ্যার রাজা দশরথ, রাইট। এই যে অযোধ্যার রাজা হচ্ছে দশরথ। দশরথের আরো বাই দ্য ওয়ে, দশরথের যে শুধু রাম আর লক্ষণ 2 পুত্রই আছে এরকম না, আরো আছে। তোমাদের আপাতত লাগবে না, আমাদের রেগুলার ক্লাসে যখন আমরা সারা বছর ব্যাপী ক্লাস নেই অনলাইন ব্যাচে, তখন আমরা পড়াই, বাট আপাতত লাগবে না। এইচএসসি পরীক্ষার আগে এত ইনফরমেশন প্রসেস করা লাগবে না। রাবণ, ভেরি গুড। রামরা 4 ভাই আছে, নিঝুম মহাজন বলেছে। আপাতত এক্সট্রা ইনফরমেশন মাথায় ফিড ইন করো না, হ্যাঁ। আচ্ছা, তো এইখানে রাজার নাম হচ্ছে রাবণ। তো রাবণের এক ভাই হচ্ছে বিভীষণ, ঠিক আছে। বিভীষণ, এক ভাই হচ্ছে কুম্ভকর্ণ, আর একটা বোন আছে, বোনের নাম হচ্ছে শূর্পনখা। শূর্পনখা। আর রাবণের এক ছেলের নাম হচ্ছে মেঘনাদ, আর আরেক ছেলের নাম হচ্ছে বীরবাহু, ঠিক আছে। মোটামুটি এই হলো কি, এই কয়েকটা ক্যারেক্টার মোটামুটি তোমাকে জানতে হবে। এখন অযোধ্যার রাজা দশরথ রাম আর লক্ষণ, রামকে মূলত তিনি পাঠালেন হচ্ছে বনবাসে, বনে গিয়ে থাকতে হবে। এটা হচ্ছে তার উপর, মানে তার উপর আদেশ করা হলো যে এখন রামকে কি করতে হবে? রামকে বনে গিয়ে থাকতে হবে। তো রাম যাবে বনে, ভালো কথা। তো রামের সাথে সীতাও যোগ দিল। সীতা বলে সীতা তো তার বউ। তো জামাই যেহেতু বনে গিয়ে থাকবে, ওই বনটার নাম হচ্ছে পঞ্চবটি বন। তো রাম যেহেতু বনে গিয়ে থাকবে, সীতা বলে যে আমিও বনে যাব, ভালো কথা।
আর ওইদিকে লক্ষণ সৎ ভাই হওয়া সত্ত্বেও লক্ষণ কিন্তু রামের একান্ত ভক্ত। লক্ষণ বলে আমিও যাব, ঠিক আছে, লক্ষণ বলে আমিও যাব। তো এখন মূলত যাওয়ার কথা ছিল রামের, কিন্তু সাথে সীতা গেল, সাথে লক্ষণও গেল, তিনজন গিয়ে বনে বাস করছে। এখন এই দুইজন তো অলরেডি ম্যারিড, ঠিক আছে, এটা তো কাপল। হ্যাঁ, এখন এক বেচারা আছে এখানে সিঙ্গেল, সেটা কে? সেটা হচ্ছে লক্ষণ, সে হচ্ছে সিঙ্গেল। আর ওইদিকে আরেকজন সিঙ্গেল আছে, দেখাচ্ছি। এইদিকে শূর্পণখা, যে কিনা রাবণের বোন, সেও কিন্তু সিঙ্গেল, ঠিক আছে, সিঙ্গেল। ওকে, ভালো কথা। সো শূর্পণখা একদিন হলো কি, শূর্পণখা ওই রাক্ষসদের রাজত্ব লঙ্কা থেকে সে এই বনে গেল ঘুরতে, পিকনিক করতে গেল। ঘুরতে গিয়ে তার ভালো লেগে গেল কাকে? ঘুরতে গিয়ে তার ভালো লেগে গেল সিঙ্গেল লক্ষণকে, এবং লক্ষণকে সে প্রপোজ করলো। লক্ষণকে প্রপোজ করার পরে লক্ষণ রিজেক্ট তো করে দিলই, সাথে সাথে রিজেকশনের চিহ্ন হিসেবে শূর্পণখার নাকটাও কেটে দিল। কি বিপদ! তার মানে শূর্পণখা লক্ষণকে ভালোবেসে প্রপোজ করলো, লক্ষণ সেই প্রস্তাব মানল না, রিজেক্ট করলো, এবং রিজেকশনের চিহ্ন হিসেবে নাকটা কেটে দিল। অনেকটা হচ্ছে ওই যে হ্যারি পটার মুভিতে তোমরা দেখেছো যে হ্যারি পটারের কপালে যে একটা এরকম কাটা দাগ আছে, ওটা যদিও কনটেক্সট ভিন্ন, কিন্তু ওই রকম আর কি। শূর্পণখার নাকটা কেটে দিল। শূর্পণখা তো আলটিমেটলি সে তো একটা রাজার বোন, তারও তো হাবভাব আছে, তাই না? সে গিয়ে বিচার দিল তার ভাই রাবণকে, রাবণ তো রেগে মেগে আগুন, কি এত বড় সাহস, আমার বোনের নাক কেটে দিয়েছে। তখন রাবণ রওনা দিল। রাবণ আসলে এই বনে আবার এসে করলো কি, রাম আর লক্ষণকে সে পাইল না। রাবণ পায় নাই। রাবণ কি করেছে? রাবণ তখন সীতাকে অপহরণ করেছে। সীতাকে অপহরণ করে এইখানে ধরে নিয়ে আসছে, রাক্ষসদের রাজত্বে ধরে নিয়ে আসছে। তো রাম আর লক্ষণ যখন ফেরত আসলো, ফেরত এসে যখন দেখলো সীতা নাই, তখন ওরা তো বললো হাই হাই সর্বনাশ। রাম বলে হাই হাই আমার বউ কই, আর লক্ষণ বলে হাই হাই ভাবি কই। তো তারা তখন উদ্ধার করতে গেল। তারা উদ্ধার করার জন্য এই রাবণের রাজ্যের বিরুদ্ধে বা রাবণের বিরুদ্ধে তারা যুদ্ধ করলো। এই যুদ্ধে যখন থেকে আমরা কবিতাটা শুরু দেখব, কবিতাটা শুরু হওয়ার আগেই ঘটনা, এই কনটেক্সট বেসিক্যালি কবিতাটা শুরু হওয়ার আগেই, কবিতাটা শুরু হতে হতেই দুইজন অলরেডি ডেড। একজন হচ্ছে কুম্ভকর্ণ, রাবণের ভাই, এই যুদ্ধে অলরেডি ডেড, এবং আরেকজন হচ্ছে রাবণের বড় পুত্র বীরবাহু, সেও এই যুদ্ধে ডেড। এখন ঘটনা হচ্ছে এই যে মেঘনাদকে নতুন সেনাপতি বানানো হলো, নতুন সেনাপতি, ঠিক আছে। সো মেঘনাদের সাথে লক্ষণের যে লড়াইটা হয়, মেঘনাদের সাথে লক্ষণ ভার্সেস মেঘনাদ, ঠিক আছে, লিখি এখানে লক্ষণ ভার্সেস মেঘনাদ, মারামারির ইভেন্ট চাই, ঠিক আছে। এই যে তাদের মারামারিটা নিয়ে মূলত এই কবিতাটা লেখা হয়েছে। কিন্তু এখানে একটা ক্যাচ আছে, সেটা হচ্ছে এখানে তোমরা দেখবা বিভীষণ, যে কিনা মেঘনাদের চাচা, কারণ সে তো আলটিমেটলি রাবণের ভাই, বিভীষণের তো আসলে রাবণের পক্ষে থাকার কথা ছিল বা লঙ্কার পক্ষে থাকার কথা ছিল, কিন্তু সে করলো কি, বিশ্বাসঘাতকতা করে সে লক্ষণদেরকে সাহায্য করে। এবং পুরো কবিতাটা মূলত এটা নিয়েই, পুরো কবিতাটা দুইজন ব্যক্তির কনভারসেশন। এই পুরো কবিতায় অন্য কেউ নাই, একটা হচ্ছে বিভীষণ আর একটা হচ্ছে মেঘনাদ। কবিতাটার নাম কি? কবিতাটার নাম হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ। মানে কি, বিভীষণকে লক্ষ্য করে বা উদ্দেশ্য করে মেঘনাদ যেটা বলছে সেটা নিয়ে মূলত কবিতাটা। সো এই পুরো ব্যাপারটা যদি তোমাদের কাছে ক্লিয়ার হয়, এইবার একটু আমাকে কমেন্টে লিখে জানাও ক্লিয়ার। আর আমি একটু সরে দাঁড়াই, তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো। ঘটনাটা যদি ক্লিয়ার হয় একটু আমাকে কমেন্টে ক্লিয়ার লিখে জানাও, ঠিক আছে। একজন বলেছে, এক পণ্ডিত জিজ্ঞেস করেছে নাক কেটে দিলে নিঃশ্বাস নিল কিভাবে। তোমার কি মনে হয় তোমার যদি কান কেটে দেওয়া হয়, হ্যাঁ ঠিক আছে, তুমি যে বুদ্ধির পরিচয় দিলা, এর উপযুক্ত উপহার হিসেবে তোমার যদি কানটা কেটে দেওয়া হয়, তুমি কি শুনতে পাবা না? পাবা তো, কারণ কানের ফাংশনালিটি তো আরো ভিতর থেকে আসে। ক্লিয়ার ভাইয়া? ওকে, তাহলে এইবার চলো আমরা কবিতাটাতে চলে যাই। আমরা খুব বেশি সময় নষ্ট করতে চাই না, আমরা কবিতাটাতে চলে যেতে চাই। কবিতাটা একদম
পুরো শব্দ ধরে ধরে দেওয়া আছে, চলো কবিতাটায় যাই। আচ্ছা, আজান দিয়ে দিয়েছে, এখন বাজছে 6টা 14, 6টা 15 ধরে নিলাম। আমরা আজানের বিরতির পরে বা নামাজের বিরতির পরে 6টা 25 ব্যাক করছি, ঠিক আছে? আমরা ব্যাক করছি ঠিক 6টা 25, এসেই আমরা কবিতাটা পড়া শুরু করব। এসেই আমরা কি করব? এসেই আমরা কবিতাটা পড়া শুরু করব। অলরাইট, আমরা কয়টায় ব্যাক করছি সবাই? মাগরিবের নামাজের পরে। মাগরিব নামাজ ব্রেক কয়টা পর্যন্ত? 6টা 25 পর্যন্ত, ঠিক আছে? দেখা হচ্ছে ঠিক 10 মিনিট পরে। আমি দেখছি এখন মোটামুটি 350 স্টুডেন্ট আছে, দেখি নামাজের পরে কতজন থাকে। ওকে, দেখা হচ্ছে 10 মিনিট পরে।
ওয়েলকাম ব্যাক। আমরা আবারও নামাজের বিরতির পরে চলে আসলাম। ওকে, সো 6:25 পর্যন্ত বিরতি দিয়েছিলাম তোমাদের, নিজে একটু আগে আগে চলে আসলাম যাতে তোমরা কে কে আগে এসেছো সেটা ট্র্যাক করতে পারি। ইয়াস, অলরাইট। সো 6:25 কিন্তু বেজে গেছে। হ্যাঁ, তাহলে আমাদের ব্রেক ডান। চলো এইবার তাহলে কবিতাটা শুরু করা যাক। ওকে জারা রহমান, ঠিক আছে, থ্যাংক ইউ ফর কামিং ব্যাক অন টাইম। এখন কবিতাটা শুরু করি। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে। এতক্ষণে মানে হচ্ছে প্রথম যখন মেঘনাদ যখন প্রথম লক্ষণকে দেখে ও তো হতবাক হয়ে গেছে, মানে ভাষা হারিয়ে ফেলেছে, কি বলবে বুঝে উঠতে পারছে না, এরকম একটা সিচুয়েশন। এই জন্য বেশ কিছুক্ষণ থমকে বেশ কিছুক্ষণ হতবাক দৃষ্টিতে তাকিয়ে থাকার পরে এতক্ষণ পরে অরিন্দম কহিলা বিষাদে। অরিন্দম মানে কি জানো? অরিন্দম মানে হচ্ছে অরিকে দমন করে যে, অর্থাৎ ইন্দ্রকে দমন করে যে। এখন অরিন্দম বলতে কাকে বোঝানো হচ্ছে? অরিন্দম বলতে এখানে মূলত মেঘনাদকে বোঝানো হচ্ছে। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, তার মানে সে বিষাদ নিয়ে, ঠিক আছে। আরিফা বলেছে আমরা চা খাই দৈনিক, ফারানবে সৈনিক। আরে একই অদ্ভুত, আমি তো চা খাই না এখন। তো বিষাদে মানে কি, সে দুঃখ নিয়ে বললো আর কি। জানিনু কেমনে আসি লক্ষণ পশিল, মানে জানি না আমি, মানে মেঘনাদ বলছে আমি জানি না কেমনে কিভাবে লক্ষণ এসে পশিল। পশিল মানে হচ্ছে প্রবেশ করলো। পশিল শব্দটার মানে কি, মানে হচ্ছে প্রবেশ করলো। আর লক্ষণকে, লক্ষণ হচ্ছে রামের ছোট ভাই। রামের ছোট ভাই। এই পুরো কবিতার মধ্যে তোমরা কখনো দেখবে না যে লক্ষণকে কিছু বলতে। এই পুরো কবিতাটায় দুইজনের মধ্যে ডায়লগ চালাচালি হয়েছে, কনভারসেশন হয়েছে। সেটা হচ্ছে কে, সেটা হচ্ছে মেঘনাদ আর বিভীষণ, এই দুজনের মধ্যে কথা হচ্ছে। লক্ষণ ওখানে উপস্থিত, বাই দ্য ওয়ে লক্ষণ কিন্তু ওখানে উপস্থিত, কিন্তু লক্ষণ কোনো কথা এখানে বলে নাই, বা লক্ষণকে উদ্দেশ্য করেও মেঘনাদ কোনো কথা এখানে বলে নাই। ঠিক আছে, তাহলে এতটুকু বুঝলাম। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, জানিনু কেমনে আসি লক্ষণ পশিল রক্ষপুরে। রক্ষপুর মানে হচ্ছে রাক্ষসদের যে পুর বা রাক্ষসদের যে নগরী সেটা। যেমন আমার গ্রামের নাম হচ্ছে জগৎপুর, ঠিক আছে। এরকম অনেক সময় দেখা যায় যে একটা জায়গার নামে শেষে পুর থাকে, যেমন মিরপুর, ঠিক আছে, এরকম আর কি, ফরিদপুর। ওকে, ঠিক আছে। সো রক্ষপুরে হায় তাঁত। তাঁত মানে কি? তাঁত মানে হচ্ছে চাচা। চাচা বিভীষণকে বলছে চাচা আপনি কি কামটা ঠিক করলেন? আপনি যে লক্ষণরে লয়ে আসছেন এখানে, এই কামটা কি আপনি ঠিক করলেন? কে বলছে এই কথাটা? মেঘনাদ বলছে তার চাচাকে, অর্থাৎ বিভীষণকে বলছে। ওকে, উচিত কি তব এ কাজ, নিকষা সতী তোমার জননী। নিকষা সতী কে? নিকষা হচ্ছে মেঘনাদের দাদি। মেঘনাদের দাদি। এখন এই জায়গাটায় যেটা করার চেষ্টা করছে মেঘনাদ, সেটা হচ্ছে যে বংশ পরিচয়ের দোহাই দিচ্ছে। মানে বলছে চাচা বিভীষণ তুমি এত বড় বংশে জন্মগ্রহণ করছো, তোমার মা হচ্ছে নিকষা সতী, মানে নিজের দাদির কথা বলছে মেঘনাদ। তো বলছে যে বিভীষণ চাচা তুমি এই কামটাকে ঠিক করলা, তোমার মা কত বড় বংশের, নিকষা সতী তার নাম। সহোদর রক্ষশ্রেষ্ঠ। সহোদর মানে কি? আপন ভাই। সহোদর মানে কি? সহোদর মানে হচ্ছে আপন ভাই। রক্ষশ্রেষ্ঠ, রক্ষশ্রেষ্ঠ মানে হচ্ছে রাক্ষসদের শ্রেষ্ঠ রাক্ষস। অর্থাৎ এখানে কাকে বোঝানো হচ্ছে? এখানে মেঘনাদ তার নিজের বাবা কিংবা রাবণকে বোঝাচ্ছে। এই যে দেখো, রক্ষশ্রেষ্ঠ বলতে রাক্ষসকুলের শ্রেষ্ঠ বা রাবণকে বুঝিয়েছে। শুলিশ শম্ভুনিপ। এই শুলিশ শম্ভুনিপ মানে কি? মানে হচ্ছে এই যে শুল, তিনটা বর্ষা একসাথ করে, ঠিক আছে। এই যে বলছে লঙ্কাপুরের বর্তমান নাম কি ভাইয়া? শ্রীলঙ্কা। তো এই যে শুল হাতে থাকে যার, শুলিশ শম্ভুনিপ, এখানে কাকে বোঝানো হচ্ছে শুলিশ শম্ভুনিপ বলতে? শুলিশ শম্ভুনিপ বলতে এখানে মূলত শিবকে বোঝানো হয়েছে। অ্যাকচুয়ালি এখানে রেফার করা হচ্ছে ছোট ভাইকে, মানে রাবণের আরেকটা ভাই আছে না, তার নাম কি? কুম্ভকর্ণ। তো তার কথা এখানে বলা হচ্ছে। এই যে কুম্ভকর্ণ, দেখো
শুলিশ শম্ভুনি কুম্ভকর্ণ, তার মানে কুম্ভকর্ণ নিজেও তো অনেক বড় একজন বীর। কুম্ভকর্ণ যদিও অনেক লম্বা সময় ধরে ঘুমাতো, তার সুখ্যাতি ছিল বা কুখ্যাতি ছিল ঘুমে পাগল পারা হয়ে থাকার জন্য। এই জন্যই তখন আসলে চা আবিষ্কার হয়নি, তো তারা সারাদিন কুম্ভকর্ণ সারাদিন পড়ে পড়ে ঘুমাতো। তো এই কথা বলা হয়েছে যে কুম্ভকর্ণ তোমার ভাই, ভাতৃপুত্র, তারপর নিজের কথা বলেছে। ভাতৃপুত্র হচ্ছে ভাতিজা, ভাতৃপুত্র মানে কি ভাত্রার ভাতৃর পুত্র বা ভাইয়ের ছেলে, ভাতিজা, যেটাকে আমরা সহজ বাংলায় বলি। আরে সহজ বাংলাটা লিখতে কঠিন হচ্ছে কেন? ভাতিজা। কে কার ভাতিজা? চাচা যদি হয় বিভীষণ, তাহলে ভাতিজাকে, ভাতিজা হচ্ছে মেঘনাদ। তো ভাতৃপুত্র বাসব বিজয়ী। বাসব বিজয়ী মানে কি একবার এক যুদ্ধে ইন্দ্রকে পরাজিত করেছিল মেঘনাদ। এই জন্য তাকে কখনো কখনো বলা হয় ইন্দ্রজিৎ, কখনো কখনো তাকে বলা হয় বাসবত্রাস। বাসব বলতেও ইন্দ্রকে বোঝানো হয়। কখনো কখনো কি কি বলা হয় দেখি যদি একটু, সেটা হচ্ছে যে মেঘনাদকে কখনো দেখবা বলা হচ্ছে ইন্দ্রজিৎ, কারণ ওই যে ইন্দ্রকে জয় করেছে। কখনো দেখবা হচ্ছে বাসবত্রাস, ঠিক আছে, মানে বাসবের ত্রাস। সো এই যে দেবতাদের রাজা ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করেছে মেঘনাদ, এই জন্য কখনো তাকে ইন্দ্রজিৎ বলা হচ্ছে, কখনো তাকে বাসবত্রাস বলা হচ্ছে। ঠিক আছে, ওকে। একজন বলছে সহোদর মানে কি, কমেন্টে উপরে চলে গেল, আরেকবার একটু লিখে জানিও। ওকে, বুঝলাম। কুম্ভকর্ণ ভাতৃপুত্র বাসব বিজয়ী। নিজ গৃহ পথ তাত, মানে তোমার নিজের ঘরের পথ চাচা, নিজ গৃহপথ, নিজের ঘরের পথ চাচা তব দেখাও তস্করে। তস্কর বলতে একদম এক্স্যাক্টলি লেখা হচ্ছে চোর, শব্দার্থে লেখা হচ্ছে চোর, কিন্তু এটা দিয়ে সাধারণত ছোট লোক, নিচু মন মানসিকতার মানুষ এরকম বোঝে আর কি, তস্কর। আচ্ছা, তার মানে লক্ষণের মতো এই যে তস্কর বলতে কাকে বোঝানো হচ্ছে? তস্কর বলতে কিন্তু এখানে লক্ষণকে বোঝানো হচ্ছে। তস্কর বলতে এখানে মূলত লক্ষণকে বোঝানো হচ্ছে। চণ্ডালে, চণ্ডাল শব্দের অর্থ একই। চণ্ডাল মানে হচ্ছে চাঁড়াল বা ছোট লোক। ঠিক আছে, ওকে। চণ্ডাল, চণ্ডালে বসাও আনি রাজার আলয়। ঠিক আছে, এইখানে চণ্ডাল বলতে আমরা কি বোঝাচ্ছি? চণ্ডাল বলতে আমরা চোরই দিলাম বা ছোট লোক দিই। ঠিক আছে, তাকে এনে তুমি কোথায় বসাইছো? ছি ছি ছি, ধিক্কার। রাজার আলয়, আলয় মানে কি? আলয় মানে হচ্ছে বাসা বা রাজার বাড়িতে নিয়ে আসছো তুমি একটা সামান্য ছিচকে চোর লক্ষণকে, তুমি কিনা রাজার বাড়িতে পথ দেখায় নিয়ে আসছো। হাই হাই সর্বনাশ। ওকে, কিন্তু নাহি গঞ্জি তোমা গুরুজন তুমি। গঞ্জি মানে কি? গঞ্জি মানে হচ্ছে এইটা না, গেঞ্জি না। গঞ্জি মানে হচ্ছে বকাঝকা করা বা নিন্দা করা, গালিগালাজ করা। ওকে, কিন্তু নাহি, নাহি মানে হচ্ছে নাহি গঞ্জি, অর্থাৎ তোমাকে না গঞ্জি। নাহি মানে হচ্ছে না, নাহি মানে হচ্ছে না। আর গঞ্জি বলতে, আচ্ছা তোমাদের ভাষায় বলি বকা দেওয়া। কিন্তু তোমাকে চাচা বকা দিব না, ঠিক আছে? তোমাকে বকা দিব না। তুমি যে এত বড় একটা আকাম করছো, তারপরে তোমাকে আমি খারাপ কথা বলবো না, কটু কথা বলবো না, নিন্দা করব না। গুরুজন তুমি, মানে তুমি আমার বয়সে বড়, মুরব্বী তুমি আমার, পিতৃতুল্য, ঠিক আছে, বাবার সাথে তুলনাযোগ্য, ছাড়োদার যাব অস্ত্রকারে। তারপরে ঠিক আছে চাচা, ওকে ফাইন, তুমি লক্ষণকে পথ দেখায় নিয়ে আসছো এই পর্যন্ত, দ্যাটস ওকে। কিন্তু এখন তুমি এই মন্দিরের, যে মন্দিরটাতে হচ্ছে মেঘনাদ পূজা করছিল, মন্দিরটার নাম হচ্ছে নিকুম্ভিলা যজ্ঞাগার। এই নিকুম্ভিলা যজ্ঞাগারে পূজার তাদের একটা বিশ্বাস ছিল, সেটা হচ্ছে কোনো যুদ্ধের আগে যদি তারা অগ্নিদেবকে খুশি করার জন্য নিকুম্ভিলা যজ্ঞাগারে গিয়ে পূজা করত, তাহলে ওই যুদ্ধে তাদের বিজয় অবশ্যম্ভাবী ছিল। এই কারণেই যুদ্ধের আগে মেঘনাদ গিয়েছিল ওই যজ্ঞাগারে বা ওই মন্দিরে পূজা করতে। এবং যেহেতু ওইটা তাদের নিজেদের রাজ্যের মধ্যে অত্যন্ত সিকিউর একটা জায়গা, এই জন্য তখন মেঘনাদের সাথে কোনো অস্ত্র ছিল না, সে একেবারেই নিরস্ত্র অবস্থায় সেখানে গিয়েছিল। এই জন্য যখন সেখানে লক্ষণ এসে উপস্থিত হলো, তখন কি বললো? সে তার চাচাকে বলছে, আচ্ছা ঠিক আছে চাচা, যা হয়েছে হয়েছে, আপনি এখন সরে দাঁড়ান, আপনি চাপেন, তো আপনি চাপেন, আমি অস্ত্রাগারে যাব, মানে আমি অস্ত্র আনতে যাব। অস্ত্রাগার মানে হচ্ছে যেখানে অস্ত্র জমা থাকে, সকল অস্ত্র যেখানে জমা থাকে সেটা হচ্ছে অস্ত্রাগার। তো বলছে যে আপনি চাপেন, আমি অস্ত্রাগারে যাব, গিয়ে অস্ত্র নিয়ে আসব। গিয়ে কি করব? গিয়ে অস্ত্র নিয়ে আসবো। আচ্ছা ভালো কথা, অস্ত্রাগারে গিয়ে কি করব? পাঠাইব রামানুজে। রামানুজ মানে কি? রামের অনুজ। অনুজ মানে হচ্ছে ছোট ভাই। তার মানে রামানুজ বলতে এখানে কাকে বোঝানো হচ্ছে? রামের অনুজ বা লক্ষণকে বোঝানো হচ্ছে।
পাঠাইব রামানুজে সমন ভবনে। সমন বলতে যমদূত বোঝায়, আর ভবন মানে হচ্ছে বাড়ি। তার মানে রাজার বাড়িতে আসছো, শখের তো কোনো কমতি নাই। আজকে আমি অস্ত্র নিয়ে আসি, অস্ত্রাগারে যাই আর অস্ত্র নিয়ে আসি। আজকেই লক্ষণকে একেবারে জমের বাড়িতে পাঠাবো, মানে তাকে একবারে করে দিব। এটা মেঘনাদ বলছে কি কাকে? মেঘনাদ তার চাচা বিভীষণকে বলছে যে আপনি চাপেন, তুমি তারই চাপেন, অস্ত্র আনতে যাইতে দেন আমাকে। ওকে। লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিব আহ। ভঞ্জিব মানে হচ্ছে একদম ধূলিসাৎ করে দিব বা মিটাই দিব। ঠিক আছে, লঙ্কার যে কলঙ্ক, লঙ্কা হচ্ছে তাদের রাজ্যের নাম। এটা যে কলঙ্ক, এই যে তুমি লক্ষণ রামকে এখানে নিয়ে আসছো, এত বড় কলঙ্কের দাগ আমি আজকেই মুছে ফেলবো, মিটিয়ে দিব। কি করব? ভঞ্জিব আহবে। ভঞ্জিব মানে কি? ভঞ্জিব মানে হচ্ছে মোচন করব বা মিটিয়ে দিব। আহব মানে কি? আহব মানে হচ্ছে যুদ্ধ, যুদ্ধের দ্বারা। এখন আমাকে একটু বলো, যতটুকু পড়লাম ততটুকু ক্লিয়ার হলে একটু কমেন্টে ক্লিয়ার লিখো, আর কোথাও যদি কারো কোনো প্রশ্ন থাকে সেটাও লিখে জানো। পাঠাইব রামানুজে সমন ভবনে, লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিব আহবে। সমন মানে জম দূত, বানানটা ঠিক মতো লেখো অ্যাটলিস্ট। আশরাফুল ইসলাম বলেছে ও নাকি বেশি কথা বলে না বলে অন্যদের নামে অভিযোগ দিয়েছে। ক্লিয়ার? ডান। উত্তরিলা বিভীষণ, উত্তরিলা মানে কি? মানে হচ্ছে হি রিপ্লাইড। উত্তরিলা মানে কি? রিপ্লাই করলো। কি রিপ্লাই করলো? উত্তরিলা বিভীষণ বৃথা এ সাধনা। বলছে যে ভাতিজা থামো, ভাতিজা বহো। আরে ভাতিজা মাথা গরম করো না, বসো। উত্তরিলা বিভীষণ বৃথা এ সাধনা, ধীমান রাঘব দাসামি। তার মানে ধীমান শব্দের অর্থ কি? ধীমান মানে হচ্ছে খুবই জ্ঞানী বা প্রজ্ঞাবান। মেঘনাদকে সম্মান দিচ্ছে, মেঘনাদকে তার চাচা বিভীষণ কিন্তু রেসপেক্ট দিচ্ছে। রেসপেক্ট দিয়ে কি বলছে? তাকে বলছে ধীমান, অর্থাৎ জ্ঞান সম্পন্ন, জ্ঞানী বা প্রজ্ঞাবান বলছে তাকে। আহ্বানে কি? তো বললাম বাবা, আহ্বান হচ্ছে যুদ্ধের মাধ্যমে। রাঘব দাসামি, রাঘব মানে কি? ওই যে বলেছিলাম রঘুবংশের কথা বলেছিলাম না? রাঘব বলতে এখানে রামকে বোঝায়। রাঘব বলতে কি বোঝায়? রাঘব বলতে এখানে রামকে বোঝায়। ওকে। তো রাঘব দাস আমি কি প্রকারে তাহার বিপক্ষ কাজ করিব। তার মানে এই পর্যায়ে এসে বিভীষণ বলছে যে ওস্তাদ, মানে ভাতিজা মেঘনাদকে বলছে ভাতিজা আমি তো রামের দাস, রাম যা বলে আমি তাই করি। আমি কি করে তার বিরুদ্ধাচরণ করব, কিভাবে তার বিপক্ষে কাজ করিব। রক্ষিতে অনুরোধ, তার মানে তোমার অনুরোধ রাখতে গিয়ে, তোমার রিকোয়েস্ট রাখতে গিয়ে আমি রামের বিরোধিতা কিভাবে করবো? আমি তো রামের দাস। আমি কি? আমি তো রামের দাস। উত্তরিলা কাতরে রাবণী। উত্তরিলা মানে হচ্ছে এবার আবার রিপ্লাই করলো। এবার রিপ্লাইটা কে করলো? রাবণী। রাবণী মানে কি? রাবণী মানে হচ্ছে রাবণের পুত্র, অর্থাৎ মেঘনাদ, অর্থাৎ মেঘনাদ। মেঘনাদ এবার রিপ্লাই করলো একদম কাতর কণ্ঠে, হে পিতৃব্য। পিতৃব্য মানে কি? চাচা, আপন প্রাণ বাঁচা। হে চাচা, তব বাক্যে ইচ্ছি মরিবারে। তার মানে তোমার কথা শুনে লজ্জায় অপমানে ঘৃণায় আমার মরে যেতে ইচ্ছা করছে। লজ্জায় অপমানে ঘৃণায় আমার মরে যেতে ইচ্ছা করছে। যে বলো, দেখো, হে পিতৃব্য, হে চাচা, তব বাক্যে, তার মানে তোমার কথায়, বাক্যে বলতে এখানে কি বোঝাচ্ছে? তোমার কথায়, তোমার কথায় ইচ্ছি মরিবারে, তার মানে তোমার কথা শুনে আমার মরে যেতে ইচ্ছে করছে। রাঘবের দাস তুমি, মানে তুমি শেষ পর্যন্ত নিজেকে রামের দাস বলে ঘোষণা দিছো। হাই হাই সর্বনাশ! এত বড় বংশের সন্তান হয়ে তুমি কিনা, একটা রাজ পরিবারের সন্তান হয়ে তুমি বলে তুমি কিনা সামান্য একটা মানুষ, রাম তার দাস তুমি, সর্বনাশ! কে বলছে এটা? এটা মেঘনাদ বলছে তার চাচা বিভীষণকে। কেমনে ও মুখে, তার মানে তুমি কেমনেই কথা বললা, ওই মুখে কিভাবে কথা আনলা। ঠিক আছে, কেমনে এ মুখে, কেমনে ও মুখে আনিলে কথা তাত। তাত মানে কি? তাত মানে হচ্ছে চাচা। এটা তো আমরা পারি এতক্ষণে, এতবার দেখতে দেখতে তো শিখেই ফেলেছি নিশ্চয়ই। আনিলে কথা তাত কহতা দাসেরে। এইখানে দাসেরে বলতে কিন্তু এখানে মেঘনাদ নিজে বিনয় করে, বিনয় প্রকাশ করতে গিয়ে, মেঘনাদ বিনয় প্রকাশ করতে গিয়ে নিজেকে বিভীষণের দাস বলছে। দেখো এখানে দুইবার দুই অর্থে দাস ব্যবহার করা হচ্ছে। যখন বিভীষণ বলছে
আমি রাঘব দাস, তার মানে বিভীষণ রামের আনুগত্য স্বীকার করে নিচ্ছে। অন দ্য আদার হ্যান্ড, বিনয়ের অবতার সেজে বা বিনয় দেখাতে গিয়ে, ভালো মানুষই দেখাতে গিয়ে মেঘনাদও কিন্তু নিজেকে বলছে সে কার দাস, সে হচ্ছে কার দাস, বিভীষণের দাস। স্থাপিলা, এবার দেখো, স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে, এটার মানে কি বলো তো দেখি, সবগুলো শব্দের অর্থ দেওয়া আছে, দেখি তুমি দেখে বলো তো, স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে মানে কি? স্থাপিলা মানে হচ্ছে স্থাপন করেছে, বিধু মানে হচ্ছে চাঁদ, বিধি মানে হচ্ছে সৃষ্টিকর্তা, কোথায়? স্থানুর ললাটে মানে আকাশের কপালে, ললাট মানে কি? কপাল, ললাট মানে হচ্ছে কপাল। তার মানে সবার এখানে এই লাইনটা দিয়ে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে যে, এখানে পুরো লাইনটা দিয়ে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে যে সবার আসলে আলাদা আলাদা জায়গা আছে নির্দিষ্ট। একটা কথা আমরা সবাই শুনেছি না যে বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে, মানে কি? মানে হচ্ছে যে সবার একটা আলাদা আলাদা জায়গা আছে। এখানে প্রথমে চাঁদের উদাহরণ দিয়ে বলেছে যে সৃষ্টিকর্তা চাঁদকে স্থাপন করেছেন কোথায়? একেবারে আকাশে, আকাশের কপালে, আকাশের কপালে সৃষ্টিকর্তা চাঁদকে স্থাপন করেছেন। পড়ি কি ভূতলে শশী যান গড়াগড়ি, তার মানে কখনো দেখছো যে চাঁদ মাটিতে গড়াগড়ি করছে? কখনো দেখেছো এরকম? এরকম কি হয়? এটা হয় না কখনো। গড়াগড়ি ধুলায় হে রক্ষরথী ভুলিলে কেমন, রক্ষরথী বলতে রাক্ষস কুলের বীর, অর্থাৎ এখানে বিভীষণ কি বোঝানো হচ্ছে? রক্ষরথী বলতে। কে তুমি জনম তব কোন মহাকুলে, তার মানে তুমি কত বড় একটা উচ্চ বংশে জন্মগ্রহণ করেছো, তুমি কত বড় একটা উচ্চ বংশে জন্মগ্রহণ করেছো, এটা তুমি ভুললা কিভাবে? ছি 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 ছি, তুমি কি না নিজেকে রাঘবের দাস বলে ঘোষণা দিয়েছো? সর্বনাশ। কে বা সে অধম রাম, তার মানে এই রাম সে কে? কোথাকার কোন রাম, এটা বলতে চাচ্ছে কে? মেঘনাদ। স্বচ্ছ সরোবরে, স্বচ্ছ মানে কি বুঝো? স্বচ্ছ মানে হচ্ছে একদম পরিষ্কার টলটলে পানি, মানে একেবারে ট্রান্সপারেন্ট, স্বচ্ছ। স্বচ্ছ সরোবরে পঙ্কজ কাননে পঙ্কিল শরীরে শৈবাল দলের ধাম মৃগেন্দ্র কেশরী। আমি একটু তোমাকে ওভারঅল অর্থগুলো বুঝিয়ে দিই। সেটা হচ্ছে এখানে আরো দুটো এক্সাম্পল দিয়েছে, ঠিক আছে? এখানে আরো দুটো এক্সাম্পল দিয়েছে যে আচ্ছা যারা কবিতার সামারি চাচ্ছ তাদের এক্সপেকটেশন হচ্ছে আমি তোমাদেরকে খিচুড়ি রান্নাও করে দিব, তারপরে খিচুড়িটা তোমাদেরকে চিবিয়ে খাইয়েও দিব। কেন? প্রত্যেকটা পুরো কবিতাটার কনটেক্সট বললাম, কেন কবিতাটা লেখা হয়েছে, তারপর কবিতাটার প্রত্যেকটা শব্দ ধরে ধরে, লাইন ধরে ধরে তোমাকে ব্যাখ্যা করছি। সামারিটাও যদি নিজে ভেবে বের করতে না পারো, পরীক্ষার হলে গিয়ে তো বিপদে পড়বা। এতটুকু ব্রেন খাটাও অ্যাটলিস্ট। মানে আমি সত্যি কথা বলতে আমি সামারি চাইলে তোমাকে বলে দিতেই পারি, নট আ বিগ ডিল ফর মি, কিন্তু তাতে তোমার তো ক্ষতি হবে। তুমি একটু তো মাথা খাটাও, এখানে প্রত্যেকটা শব্দ লাইন আমি ব্যাখ্যা করে দিচ্ছি, তুমি কিছু তো করো বাবা। মাথায় কিভাবে ধরবে এটা, কিভাবে ব্রেন সেভ করবে এটা? আচ্ছা দেখো, তো তোমাদের আমি বরং এইচডব্লিউ দিই, সেটা হচ্ছে বরং তোমাদের আমি এইচডব্লিউ দিই। আজকে ক্লাসের পরে আমি হচ্ছে তোমাদের যে পেইড গ্রুপটা রয়েছে এইচএসসি 26 এসএমপির যে পেইড গ্রুপটা, এইটাতে আমি তোমাদেরকে এইচডব্লিউ দিব। এইচডব্লিউ হচ্ছে তোমরা এই বিভীষণের প্রতি যে মেঘনাদ আছে, ঠিক আছে, এটার সামারি আমার দেওয়া পোস্টে কমেন্ট করে দিবা। মানে প্রথমে নিজে খাতায় লিখবা, ছবি তুলবা, তারপর সেটা কমেন্ট করবা আমার দেওয়া পোস্টে। ওকে, সামারি নিজে নিজে বের করতে হবে। এখানে আমি একটু তোমাদেরকে পুরো ব্যাখ্যাটা দেই, তাহলে তুমি সহজে বুঝতে পারবে। সেটা হচ্ছে এখানে চাঁদের এক্সাম্পল দিয়েছে, তারপর হচ্ছে হাঁসের এক্সাম্পল দিয়েছে। বলেছে যে সুন্দর স্বচ্ছ সাদা টকবগে রাজহাঁস সবসময় কোথায় খেলা করে? একদম স্বচ্ছ সরোবরে, তার মানে একেবারে পরিষ্কার টলটলে পানিতে খেলা করে। কখনো দেখছো যে এই রাজহাঁসকে কাদাওয়ালা শ্যাওলাওয়ালা পুকুরে কখনো নামতে দেখছো, যেখানে নামলে তার পালকে ময়লা লেগে যায়? এটা সে কখনোই করে না। তার মানে সবাই কিন্তু তার লেভেলটা বজায় রেখে চলে। তো বিভীষণকে মূলত মেঘনাদ বোঝানোর চেষ্টা করছে যে চাচা লক্ষণ কিন্তু আমাদের লেভেলে নাই, ঠিক আছে? কোথায় নাই? লেভেলে নাই, এটাই বোঝানোর চেষ্টা করেছে। ওকে, ঠিক আছে। তারপর দেখো, এরপরে
সিংহের কথা বলেছে। আরেকটা এক্সাম্পল, তো প্রথম এক্সাম্পলটা হচ্ছে চাঁদের, তারপরের এক্সাম্পলটা কিসের, তারপরের এক্সাম্পলটা হচ্ছে রাজহাঁসের, এখন হচ্ছে সিংহের এক্সাম্পল। সিংহের কথা বলেও কবি এই জায়গায় বলেছেন যে কখনো দেখছো যে সিংহকে শিয়ালের সাথে বন্ধুত্ব করতে দেখছো? শ্রীগাল মানে হচ্ছে শিয়াল, শিয়ালের সাথে কখনো মিত্র, মিত্র মানে হচ্ছে বন্ধু, মিত্রভাবে কখনো কথা বলতে দেখছো, বন্ধুত্ব করতে দেখছো? অজ্ঞ দাস বিজ্ঞ তুমি তুমি, মানে বিভীষণকে মেঘনাদ বলছে যে চাচা আমি তো মূর্খ সূর্খ মানুষ, ওই যে বিনয়ের অবতার, বিনয় কি বলছে আমি তো অজ্ঞ, আমি কিছু জানি না, আপনি তো বিজ্ঞ, আপনি তো সবই জানেন, আপনি তো বিজ্ঞ, ঠিক আছে, আপনি সবই জানেন। অবিদিত, অবিদিত মানে কি? অবিদিত মানে হচ্ছে অজানা নহে কিছু তোমার চরণে। তোমার চরণে শব্দটার আক্ষরিক অর্থ হচ্ছে পা, কিন্তু এইখানে আসলে চরণ বলতে পা বোঝায় নাই, মানে আক্ষরিক অর্থটা বোঝায় না, বলছে যে তোমার তো কোনো কিছুই অজানা না, তুমি সব কিছুই জানো, আপনারা সবই জানেন এবং বোঝেন, কিন্তু সেই অনুযায়ী কাজ করেন না। কে বলছে? মেঘনাদ তার চাচা বিভীষণকে বলছে। ক্ষুদ্রমতি নর সুর লক্ষণ নহিলে অস্ত্রহীন যোধে কিসে সম্বোধে সংগ্রামে। এই ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিই তোমাদের, সেটা হচ্ছে এই পর্যায়ে এসে লক্ষণ সেই রকম চালু, লক্ষণ মেঘনাদকে বলল যে অস্ত্র ছাড়াই যুদ্ধ করবে, তার মানে সেই মেঘনাদকে যুদ্ধে আহ্বান জানায় অস্ত্র ছাড়াই। কিন্তু তখনকার যুদ্ধশাস্ত্রের একটা নীতি বা একটা মোরাল প্রিন্সিপাল ছিল, সেটা হচ্ছে যে যুদ্ধ তখনই হবে যখন দুই পক্ষের হাতে অস্ত্র আছে, একজন মানুষ নিরস্ত্র তার সাথে আসলে যুদ্ধ হয় না। কিন্তু এই প্রিন্সিপালটাকে ভঙ্গ করে লক্ষণ, এবং এই প্রিন্সিপালটা ভঙ্গ করতে তাকে সাহায্য করে বিভীষণ। কারণ কি, যখন মেঘনাদ বলল যে চাচা আপনি সরে দাঁড়ান, আমি একটু অস্ত্রাগারে যাই, মে ইউ গেয়া ওর ইউ আয়া, মানে এক্ষুনি যাবো এক্ষুনি চলে আসবো, 2 মিনিটের মধ্যে অস্ত্র নিয়ে দৌড়ে আসবো, খালি আমার একবারে যাইতে দেন, তখন কিন্তু বিভীষণ তাকে এই সুযোগটা দেয় না। কারণ বিভীষণ জানতো হয়তোবা অস্ত্র আনতে দিলে ওই যুদ্ধে মেঘনাদকে হারাতে পারবে না লক্ষণ। এই কারণে সে কি করে, এই কারণে সে যুদ্ধশাস্ত্রের যে মোরাল বা প্রিন্সিপালটা সেটা ভঙ্গ করতে সাহায্য করে লক্ষণকে, এবং অস্ত্রহীন অবস্থায় মেঘনাদ যুদ্ধ করে লক্ষণের বিরুদ্ধে। ওকে, কহ মহারথী, এখানে মহারথী বলতে কাকে বোঝানো হচ্ছে? এখানে মহারথী বলতে মূলত বিভীষণকে বোঝানো হচ্ছে। তার মানে এই যে লক্ষণ আমাকে যে লক্ষণ অস্ত্র ছাড়া যুদ্ধ করতে বলছে, এই ব্যাপারটা কি ঠিক হয়েছে? আপনি তো মহাবীর, আপনি তো অনেক যুদ্ধ করেছেন দেখেছেন, আপনি বলেন এই ব্যাপারটা কি ঠিক? এ কি মহারথী প্রথা, তার মানে এটা যুদ্ধের কেমন নিয়ম, এটা বীরদের আবার কেমন নিয়ম যে সে অস্ত্রহীনভাবে আমার সাথে যুদ্ধ করতে চায়? নাহি শিশু লঙ্কাপুরে শুনি না হাসিবে, এ কথা তার মানে এত সিলি, এ কথাটা এত সিলি, এটা যে শুনবে সেই হাসবে, একটা পিচ্ছি পিচ্ছি বাচ্চা বাচ্চা পর্যন্ত এই কথাটা শুনলে হাসবে, যে একজন আসছে যুদ্ধ করতে, সে প্রতিপক্ষকে অস্ত্র ধারণ করতে দিচ্ছে না, অস্ত্র নিতে দিচ্ছে না, এটা বলে যে কেউ হাসাহাসি করবে। ঠিক আছে, ওকে স্যার, আপনার চাচা এই কাজ করলে আপনি কি করবেন? আমার চাচা বড়ই ভালো মানুষ ছিলেন, তিনি আশা করি জান্নাতবাসী হয়েছেন, আমার চাচাকে নিয়ে তোমার টানাটানির কি দরকার হলো? তুমি তোমার চাচাকে নিয়ে টানাটানি করো। ছাড়ো পথ আসিব ফিরিয়ে এখনই, দেখিব আজি কোন দেব বলে বিমুখে সমরে মরে সৌমিত্রী কমিতি। এই জিনিসটা একটু লাগবে। লক্ষণের মায়ের নাম হচ্ছে সুমিত্রা। লক্ষণের মায়ের নাম কি? সুমিত্রা। একটা জায়গায় আমরা দেখেছিলাম যে রাবণের পুত্রকে রাবণী বলা হয়েছে, সুমিত্রার পুত্রকে সুমিত্রী বলা হয়েছে। তার মানে এইখানে যখন বলা হচ্ছে যে বিমুখে সমরে মরে সৌমিত্রী, সৌমিত্রী বলতে লক্ষণকে এখানে বোঝানো হয়েছে, সৌমিত্রী বলতে লক্ষণকে বোঝানো হচ্ছে। কুমতি মানে কি? কুমতলব যার, এরকম, তার মানে খারাপ কথা বলেছে, কুমতলব যার। ওকে, ঠিক আছে, তারপর দেখি দেব দৈত্য নর রণে সচক্ষে দেখেছ রক্ষশ্রেষ্ঠ পরাক্রম দাসের, কি দেখি ডরিবি এ দাস হেন দুর্বল মানবে। বলো এইটার মানে কি? দেখো তোমরা একটু অর্থটা দেখে নিজেরাই বলো। ঠিক আছে, অর্থটা দেখে তোমরা একটু নিজেরাই বলো। ওকে,
দৈব দৈত্য নররণে, তার মানে হচ্ছে এক সময় একটা বিশাল যুদ্ধ হয়েছিল, একদম বিশ্বযুদ্ধের মতো। ওই যুদ্ধে এমন কেউ নাই, একদম ডব্লিউডব্লিউ দেখেছো, রয়্যাল রাম্বলের মতো, মানে রেসলিং এ সবাই সবাইকে মারছে। হ্যাঁ, সব পক্ষ আছে এখানে। দেখো এইখানে দেবতাও আছে, দৈত্য মানে রাক্ষস অর্থাৎ ওই যে রাবণরাও আছে, নর, নর মানে কি, নর মানে হচ্ছে মানুষ, মানে হচ্ছে রাম লক্ষণদের যে বংশটা আর কি, আর রণ মানে হচ্ছে যুদ্ধ। তার মানে যখন যুদ্ধ হয়েছিল, দেব দৈত্য নর মানে দেবতারা, দেবতাদের মানে কে কে মারামারি করেছিল, দেবতা রাক্ষস মানুষ সবাই মিলে যখন মারামারি করেছিল, সেই মারামারিতেও আপনি দেখেছেন, সেই মারামারিতে সচক্ষে নিজের চোখে দেখেছো রক্ষশ্রেষ্ঠ পরাক্রম দাসের। তার মানে আমার যে কি বীরত্ব, আমার যে কি শক্তি মত্তা, এটা কিন্তু তুমি ওই যুদ্ধটাতে ভালো মতোই দেখেছো। তো তুমি খুব ভালো করেই জানো যে আমি যদি অস্ত্র আনতে যাই, আমি ভয় পেয়ে পালিয়ে যাব না, আমি অস্ত্র আনবো এবং অস্ত্র নিয়ে আমি ফিরে আসবো এবং লক্ষণকে আমি পরাজিত করব। কি দেখি ডরিবি এদাস হেন দুর্বল বানাবে, মানে লক্ষণের মধ্যে এরকম দুর্বল একজন মানুষকে দেখে আমি কেন ভয় পাবো? মেঘনাদ বলছে, আমার কি ভয় পাওয়ার কোনো কারণ আছে নাকি? নিকুম্ভিলা যজ্ঞাগারে প্রগল্ভে পশিল দম্ভি, আজ্ঞা করো দাসে শাস্তি নরাধমে। প্রগল্ভে মানে কি? প্রগল্ভে মানে হচ্ছে একেবারে নির্ভীক চিত্তে, মানে কোনো রকম ভয় ডর ছাড়া একদম বিন্দাস। লক্ষণে যে বিন্দাস ভাবে আমাদের রক্ষপুরে ঢুকে পড়লো, আমাদের রাজত্বে ঢুকে পড়লো, এর তো একটা বিহিত করতেই হবে। তব জন্ম পুরে তাঁত পদার্পণ করে বনবাসী। বনবাসী কাকে বলেছে? ওই যে মনে আছে কাদেরকে কাদেরকে বনে পাঠানো হয়েছে? রাম, লক্ষণ এবং সীতা। এখানে বনবাসী বলতে মূলত অসভ্য ও বর্বর বোঝানো হয়েছে, মানে সভ্যতার আলো পৌঁছায় নেই এরকম বোঝানো হয়েছে। অসভ্য কিংবা বর্বর এমনটা বোঝানো হয়েছে। ওকে। হে বিধাত, হে বিধাত নন্দন কাননে ভ্রমে দুরাচার দৈত্য। নন্দন কাননে ভ্রমে মানে কি? নন্দন কাননে ভ্রমণ করে বা ঘুরে বেড়ায় এই দুরাচার দৈত্য। দুরাচার মানে কি? যার আচরণ খারাপ, এরকম দুরাচার দৈত্য। দৈত্য বলতে এখানে কিন্তু, এইখানে কিন্তু দৈত্য বলতে কাকে বোঝানো হচ্ছে? এখানে কিন্তু দৈত্য বলতে লক্ষণকে বোঝানো হচ্ছে। প্রফুল্ল কমলে কীটবাস, তার মানে একটা সুন্দর কমলে বা একটা সুন্দর পদ্ম ফুলে পোকা দেখলে আমাদের যেমন খারাপ লাগে। আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম, সেটা হচ্ছে তুমি মনে করো তোমার বাসায় দিনাজপুরের এত বড় বড় টসটসে লিচু কিনে আনা হয়েছে, তুমি একটার পর একটা লিচু ছিটছো আর টুপ করে মুখে পুরে খেয়ে নিচ্ছ। হঠাৎ একটু লাগলো মুখে কেমন চুকা চুকা লাগছে, মানে একটু টকটক লাগছে, তুমি বের করে দেখলে একটা পোকা, মানে লিচু খাচ্ছিলা একদম ছিলেই এভাবে করে খাচ্ছিলা, হঠাৎ দেখলা যে তোমার লিচুর মধ্যে একটা পোকা। তোমার মধ্যে যেই ডিসগাস্টিং ফিলিংটা হবে, ওই ডিসগাস্টিং ফিলিংটা তখন কার হচ্ছিল? ওই ডিসগাস্টিং ফিলিংটা হচ্ছিল তখন মেঘনাদের, যে আমাদের এই রাজত্বে লক্ষণ আসছে, এইটা হচ্ছে একটা পদ্ম ফুলের মধ্যে কীট, পোকা, পোকা যখন বাস করে সেটা যে অবস্থা হয় ওই রকম একেবারে বেমানান। ওকে। হেন অপমান আমি ভাতৃপুত্র তব কিভাবে সইব। তারপরে মহামন্ত্র বলে যথা নম্রশির ফণি, মলিন বদন লাজে উত্তরিলা রথি, রাবণ অনুজ লক্ষ্মী রাবণাত্মজে। আমি একটু তোমাদেরকে মানে ব্যাখ্যাগুলো ইন জেনারেল বলে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে ওয়ার্ড বাই ওয়ার্ড না গিয়ে। সেটা হচ্ছে যে মহামন্ত্র বলে, তার মানে মনে করো একটা সাপ, সাপকে যখন জাদু করা হয়, এইভাবে জাদু করা হয়, তখন সাপ কি করে? তখন সাপ সেই মন্ত্রের বলে মাথা নত করে। সে একই রকমভাবে মাথা নত করে সে বলল মলিন বদন লাজে উত্তরিলা রথি, তার মানে বিভীষণ রিপ্লাই দিল রাবণ অনুজ লক্ষ্মী রাবণ অনুজে, তার মানে রাবণের পুত্রকে, অর্থাৎ মেঘনাদকে লক্ষ্য করে, মেঘনাদকে উদ্দেশ্য করে সে তখন বক্তব্য দিল। এ কনক লঙ্কা রাজা মজিলা আপনি, বিরত শতত পাপে দেবকুল এবে, পাপপূর্ণ লঙ্কাপুরী প্রলয় যেমতি, বসুধা ডুবিছে এ লঙ্কা এ কালো শৈলে। তার মানে আমি একটু ওভারঅল বলে দিই আবারও, সেটা হচ্ছে যে তানজিনা ইসলাম শান্তা বলছে পোকা গিলে ফেললে পেটে বাচ্চা হবে। হ্যাঁ, এভাবেই তোমার জন্ম হয়েছে তাই না? ওকে, ভালো একটা সায়েন্টিফিক ব্যাখ্যা জানলাম কিভাবে আমাদের ছোট্ট বন্ধুর জন্ম হয়েছে। নিশিয়াত বলছে এই কোর্সে কোন মাসে শেষ হবে? লাইভ ক্লাস শেষ হবে হচ্ছে মে মাসে, কারণ পরীক্ষা যদি জুন মাসে হয়, এইচএসসি পরীক্ষা যদি জুন মাসে হয়, তারপরেও যাতে তোমাদের প্রিপারেশন একদম 100তে 100 হয়, এইটার প্রস্তুতি আমরা গত বছর থেকে নিয়েছিলাম। এই কারণে আমরা কি করেছি? এই কারণে আমরা মে মাস পর্যন্ত রুটিন সেট করেছি। সো এই পুরো অংশে বলা হচ্ছে যে ভাই আমার
এই লঙ্কা রাজত্বটা একেবারে পাপ পঙ্কিলতায় ডুবে যাচ্ছে, এরকম একটা সিচুয়েশনে আমি চাইলেও আমার জ্ঞাতিত্ব ভ্রাতৃত্বের কথা মাথায় রাখতে পারি না। তার মানে আমি চাইলেও কি করতে পারি না, তাহলে আমি চাইলেও কি পারি না, আমি কোনো কিছু মাথায় রাখতে পারি না। আমার মাথায় হচ্ছে যে ভাই এটা অন্যায়। অন্যায় কেন? কারণ দেখো, তোমরা বিভীষণের পার্সপেক্টিভটা বা পয়েন্ট অফ ভিউটা বুঝো। বিভীষণের কথা হলো যে আরে ভাই সীতাকে অপহরণ করবি কেন? লক্ষণ আমাদের বোনের নাক কেটে দিয়েছে, তো লক্ষণকে ধরে আন, লক্ষণকে মার। তা না করে সীতাকে অপহরণ করলি কেন? এই যে এটা তার কাছে কি মনে হচ্ছে, একটা অন্যায়, ঘোর পাপাচার মনে হচ্ছে। এই জন্য সে নিজের পক্ষ ছেড়ে অপর পক্ষে চলে গিয়েছে। ওকে, তারপরে যদি একটু সামনের দিকে আগাই, একদম লাস্টে শাস্ত্রে বলে গুণবান যদি পরজন, গুণহীন স্বজন, তথাপি নির্গুণ স্বজন শ্রেয় পরপর সদা। এই লাইনটা একটু ব্যাখ্যা করি, এখান থেকে মাঝে মাঝে অনুধাবনমূলক প্রশ্ন আসে। এখানে বলা হচ্ছে যে শাস্ত্রে বা ধর্মীয় গ্রন্থে বলা হয়েছে যে এমন যদি হয় যে দুইটা মানুষ, এটা হচ্ছে নির্গুণ, তার মানে এর কোনো গুণ নাই, আর এর হচ্ছে অনেক গুণ আছে, এ হচ্ছে গুণবান, ঠিক আছে। এ হলো নির্গুণ, মানে এর কোনো গুণ নাই, আর এ হলো গুণবান, ঠিক আছে। শাস্ত্রে কি বলেছে সেটা দেখাচ্ছি। এখন কে বেশি ভালো? মনে করো এই ব্যাটা তো নির্গুণ, কিন্তু এ হলো আপনজন বা আত্মীয়, আর এই ব্যাটা হচ্ছে পর, গুণবান কিন্তু পর, নির্গুণ কিন্তু আপন। তো শাস্ত্রে কি বলছে? শাস্ত্রে বলছে যে আপন তাকে বেছে নিতে হবে, সেই শ্রেয় বা সেই বেটার, ক্লিয়ার হলে একটু কমেন্টে ক্লিয়ার লিখে ফেলো দেখি। হ্যাঁ, সঞ্জিদা ডাক্তার বলছে আর নিজে যে ভাতিজার সাথে বিশ্বাসঘাতকতা করছে এটা কোনো অন্যায় না, তাই না? হ্যাঁ, একদম ঠিক। আমার কথা হলো এটাই ভাই, যে কি দরকার ছিল লক্ষণের নাকটা কাটার? নাক যদি না কাটতো তাহলে এত ঝামেলা হইতো না, আমাদের এই বিশাল কবিতাটা পড়া লাগতো। চিন্তা করছো কখনো এইভাবে? যদি একটু নাকটা না কাটতো, একটু ধৈর্য ধরতো, আচ্ছা ঠিক আছে তোকে প্রপোজ করলো, তোর পছন্দ হয় না, ওকে ফাইন, সে নো, দরকার হলে ফেসবুকে ব্লক করে দে, ঠিক আছে, একদম সব জায়গায় মেইল, বিকাশ, সব জায়গায় ব্লক করে দে। নাক কাটার দরকার কি ছিল ভাই? নাক কেটেতে আমাদের ঝামেলাটা বাড়াই ফেলছে। ওকে, ঠিক আছে, ক্লিয়ার, ভেরি গুড। সো চলো, আমাদের অনেকক্ষণ সময় যেহেতু চলে গেল কবিতাটা এক্সপ্লেন করতে, আমরা এবার একটু এমসিকিউ সলভ করি, দেখি তোমাদের এমসিকিউর অবস্থাটা কেমন। বাট ক্লাসের স্লাইডে তোমাদের জন্য আমি কিছু জিনিস রেখেছি, এগুলো একটু দেখে নাও। আমি এগুলো তোমাদের বাসায় পড়ার জন্য রেখেছি যদিও, ঠিক আছে, বাট তোমরা একটু দেখে নাও যে কি কি আছে। প্রথমত বিভীষণের প্রতি মেঘনাদ, এখানে কি আছে দেখো, এখানে হচ্ছে তোমরা পাবা, একটা সেকেন্ড দাঁড়াও, ওকে। এখানে এক নজরে, অর্থাৎ এখানে তোমরা এমসিকিউর জন্য যেই ইনফরমেশনগুলো গুরুত্বপূর্ণ সেগুলো পাবা, ক নং এর জন্য যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো পাবা, সব কিছু কিন্তু এখানে আছে, বুঝেছো? বাসায় পড়তে হবে, বাসায় পড়ার কোনো বিকল্প নাই। আচ্ছা, তারপরে তোমরা কঠিন লাইনের সহজ ব্যাখ্যা পাবা। আমি পড়ানোর সময় আমি তো ওভারঅল তোমাদেরকে বলেছি, শব্দ ধরে ধরে হয়তো বা লাইন ধরে ধরে হয়তো বা অনেক কিছু বুঝেছো, হয়তো বা কিছু কিছু জিনিস বুঝো নাই, বাট সব কিছুই তোমরা কঠিন লাইনে যে ব্যাখ্যাগুলো সেগুলো আছে, এবং তোমাকে ক্লাসের স্লাইডটা পড়তে হবে, পড়ার কোনো বিকল্প নাই। তুমি যদি এক্সপেক্ট করো যে আমি তোমাকে ক্লাসে পড়িয়ে দেবো, তাহলে কি হবে জানো? তোমার ব্রেইনটা কিন্তু খাট্টাইলা না তুমি। কি হয়, আমরা ছোটবেলা থেকে রোনালদো আর মেসির খেলা দেখি টিভিতে, আমরা কেন রোনালদো আর মেসির মতো খেলতে পারি না? কারণ হচ্ছে আমরা রোনালদো আর মেসির মতো ফুটবল খেলার প্র্যাকটিসটা করি না। একই কথা আমাদের ক্লাসের ক্ষেত্রে প্রযোজ্য। আমি তোমাকে ক্লাসে সব দেখাই দিব, ঠিক আছে, সব পড়াই দিব, কিন্তু তুমি বাসায় পড়বা না, তাহলে কি হবে? আমার পড়া হবে, আমি মেসি রোনালদোর মতো
মেসি রোনালদো যেরকম ভালো খেলতে পারে আমি সেরকম ভালো পড়াতে পারবো, কিন্তু তোমার তো পড়াটা হইলো না, তুমি ওই দর্শকের কাতারেই থেকে যাবা। ওকে, সো কঠিন লাইনের ব্যাখ্যা শেষ হওয়ার পরে অনেকগুলো কঠিন লাইনের ব্যাখ্যা এখানে দেওয়া আছে, সবগুলো পড়বা। ব্যাখ্যা শেষ হওয়ার পরে জ্ঞানমূলক প্রশ্নের সাজেশন তোমরা এখানে পেয়ে যাবা, ক নাম্বার জ্ঞানমূলক প্রশ্নের সাজেশন এখানে পাবা। বাট একটু যদি বলি সেটা হচ্ছে যে জ্ঞানমূলক প্রশ্নের সাজেশনের বাইরেও তোমাকে কবি পরিচিতি, পাঠ পরিচিতি, শব্দার্থ, কবিতা সবগুলো ভালো মতো পড়তে হবে, কারণ এর বাইরে যে প্রশ্ন আসবেন এটার কোনো গ্যারান্টি নেই। ঠিক আছে, আমরা চেষ্টা করেছি সব ইম্পর্টেন্ট জ্ঞানমূলকগুলো, তারপর হচ্ছে সব ইম্পর্টেন্ট অনুধাবনমূলক প্রশ্নগুলো এখানে কম্পাইল করে দিতে। হাওয়েভার তারপরেও এর বাইরে থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, সো তোমাকে পুরোটাই পড়তে হবে। এখন আমরা যাব কোথায়? অনুধাবনমূলক প্রশ্নগুলো শেষ হওয়ার পরে এইগুলো তোমরা পড়বা অনুধাবনমূলক প্রশ্ন বা ক্ষয়ের জন্য। এখন আমরা যাব হচ্ছে এমসিকিউ সলভিংয়ে। ওকে, দেখি প্রথম প্রশ্ন, এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে বাক্যটির অর্থ কি? এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে বাক্যটির অর্থ কি? এগুলো কোথায় পাবো? ক্লাসের স্লাইডটা 10 মিনিট স্কুলের অ্যাপেই পাবো বাবা। বলো, একের উত্তর বলো। এতক্ষণ অরিন্দম কহিলা বিষাদে বাক্যটির অর্থ কি? অ্যান্সার হচ্ছে অপশন ডি, এতক্ষণে মেঘনাদ। চক্রান্তটা বুঝতে পারলো, কার চক্রান্ত? চক্রান্তটা হচ্ছে তার চাচার চক্রান্তটা বা তার চাচার ষড়যন্ত্রটা এতক্ষণে বুঝতে পারলো। নাদিয়া আক্তার নাজু সঠিক উত্তর দিয়েছে, অহনা সাহা স্বর্ণার উত্তর ভুল হয়েছে। ওকে, একজন এসেছে ভাই এতক্ষণ কি পড়িয়েছে, আরেক পণ্ডিত উত্তর দিয়েছে মেলা কিছু পড়াইছে, 1 ঘন্টা পড়ানো হয়েছে মাত্র, বেশিক্ষণ না। 1 ঘন্টা কি কোনো ব্যাপার নাকি, তাই না? মারিয়া মিলি একের এ বলেছে, যারা যারা একের এ বলেছে সবার উত্তর ভুল হয়েছে। সেটা হচ্ছে যে এতক্ষণে বাক্যটির অর্থ কি বুঝো, এইটা কিন্তু তোমার জ্ঞানমূলক প্রশ্ন না, এটা একটা অনুধাবন। তোমরা যেটা উত্তরটা দিচ্ছ সেটা একটা আক্ষরিক প্রশ্ন, যদি একদম আক্ষরিক হতো তাহলে এইটা সঠিক হতো যে এতক্ষণ পরে মেঘনাদ কথা বললো, বাট অ্যাকচুয়ালি এতক্ষণে মেঘনাদ তার চক্রান্তটা বুঝতে পারলো। ওকে, তারপর দেখি 2 নম্বর প্রশ্ন, বিভীষণের প্রতি মেঘনাদ কাব্যাংশে অরিন্দম বলতে কাকে বোঝানো হয়েছে? বলেছি কিন্তু পড়ানোর সময়, অরিন্দম বলতে কাকে বোঝানো হয়েছে? বিভীষণের প্রতি মেঘনাদ কাব্যাংশে অরিন্দম বলতে কাকে বোঝানো হয়েছে? একজন বলছে সাউন্ড কই, দেখি তো, সাউন্ড তো ঠিকই আছে পণ্ডিত। কানে ইয়ারফোন না কানেক্ট করে বা ইয়ারফোন মোবাইলে কানেক্ট না করলে সাউন্ড শুনবে কিভাবে? 2 এর উত্তর বলো। 2 2 2 অরিন্দম, অরিকে দমন করে যে ইন্দ্রজিৎ, বাসত্রাস, অরিন্দমকে, তাহলে 2 এর অ্যান্সার হচ্ছে 2 এর বি, মেঘনাদ। পেরেছি? যারা যারা এটা পারবে না তাদের তো সর্বনাশ, এটা খুব সহজ প্রশ্ন। ওকে, তাহানুর তাহনিন সঠিক উত্তর, কাজী রিপেন কাজী সঠিক উত্তর দিয়েছে, প্রীতম ভুল উত্তর দিয়েছে। ওকে, ঠিক আছে। সানজিদ আক্তার বলছে ভাইয়া এই কবিতাটা অনেক আগে 2টা ক্লাসের মাধ্যমে করেছে। হ্যাঁ, আমাদের যখন অনলাইন ব্যাচের ক্লাসগুলো হয়, মনে করো এইচএসসি 25 অনলাইন ব্যাচ বাংলা, এইচএসসি 26 অনলাইন ব্যাচ বাংলা, এইচএসসি 27 অনলাইন ব্যাচ বাংলা, এইচএসসি 28 অনলাইন ব্যাচ বাংলা, সারা বছর ব্যাপী যে কোর্সটা আমাদের হয় সেখানে আমরা এই সেম কবিতাটা আসলে 2টা ক্লাসে এক্সপ্লেন করি। আচ্ছা, 3 নাম্বার, জানিনু কেমনে আসি লক্ষণ পশিল রক্ষপুরে, এখানে লক্ষণ কেমন করে রাক্ষসপুরীতে আসে বলে মেঘনাদ জানতে পেরেছে, কেমন করে? প্রশ্ন নম্বর 3, রথযাত্রার পিঠে চড়ে মন্ত্র বলে বিভীষণের সহায়তায় নাকি অরিকে দমন করে? নাকি অরিকে দমন করে? একজন বলছে ভাইয়া, সিমলা বলছে ভাইয়া প্রশ্নগুলোকে স্ক্রিনশট নিতে হবে না ভাইয়া। 10 মিনিট স্কুলের অ্যাপটা তুমি চালাও, 10 মিনিট স্কুলের অ্যাপে এই ক্লাসের স্লাইডটা ক্লাসের পর পেয়ে যাবা। আনিশা যেমন বলছে আপনি ক্লাস নিয়েছিলেন আমাদের, রাইট। কঠিন টপিক তো তোমাদের ফার্স্ট সেম থেকে সহজ টপিকগুলো পড়াইতে দিই আর আমি কঠিন টপিকগুলো পড়াই।
কারণ বয়সের একটা ভার আছে না, অভিজ্ঞতার তো একটা দাম আছে এই জন্য। ওকে, সো এটার কারেক্ট আনসার হচ্ছে 3-এর সঠিক উত্তর হচ্ছে 3-এর সি, বিভীষণের সহায়তায়। এটা সবাই পেরেছে, অহনা পেরেছে, উম্মে সালমা পেরেছে, মনীষা পেরেছে, শৌমিক হোসেন পেরেছে। 4 নম্বর প্রশ্ন, লক্ষণকে লঙ্কাপুরীতে দেখে মেঘনাদের কি প্রতিক্রিয়া হয়েছিল বা কি রিয়াকশন হয়েছিল? ভীত সন্ত্রস্ত, বিস্ময়, আহ্লাদিত এবং ক্ষুব্ধ, মানে রাগান্বিত। তা আমার মনে হয় এই দুইটা হবেই না, এই দুইটা কেটে বাদ দাও। খ আর ঘ এর মধ্যে কোনটা হবে বলো, বি আর ডি এর মধ্যে কোনটা হবে বলো। মহাক্রান্তি চিত্ত গহ্বর বলছে সি হবে। কত সি হবে সেটা না বললে কি হবে পণ্ডিত? ভাইয়া মায়াদেবীর আনুকূল্যের মানে কি জাদু করে? হ্যাঁ, মানে জাদু মায়া বলে। সো কারেক্ট অ্যান্সার কি? প্রশ্ন নম্বর 4, 4-এর সঠিক উত্তর হচ্ছে 4-এর সি, বিস্ময়। কেন বিস্ময় হলো মনে আছে? ওই যে শুরুতে একটা কথা বলছিলাম যে যখন বিভীষণের সাথে লক্ষণকে যখন দেখে মেঘনাদ, মেঘনাদ তো একদম হা হয়ে তাকাইছিল। বলেছিলাম একটা কথা বলেছিলাম, সেটা কি হতবাক। তার মানে কথা বলার শক্তি হারিয়ে ফেলেছিল, মানে একদম অবাক হয়ে গেছিল। কি হয়েছে? হতবাক মানে কি? মানে হচ্ছে অবাক হয়ে বাক হারিয়ে ফেলা, মানে অবাক হয়ে কথা হারিয়ে ফেলা। তাহলে কি হবে? বিস্ময় বা অবাক। দেখেছো, আমার এই জন্য প্রত্যেকটা লাইন মনোযোগ দিয়ে শুনতে হবে, ওখান থেকে পরীক্ষার প্রশ্নগুলো অ্যান্সার করতে পারবা। বইটা তো পড়বাই, কিন্তু আমার বলা শব্দগুলো তোমাকে মাথায় রাখতে হবে। 5 নম্বর প্রশ্ন, জানিনু কেমনে আসি লক্ষণ পুষিল রক্ষপুরে। এখানে রক্ষপুর বলতে কি বোঝানো হয়েছে? জানিনু কেমনে আসি লক্ষণ পুষিল রক্ষপুরে, এখানে রক্ষপুর বলতে কি বোঝানো হয়েছে? রাক্ষসদের পুরীতে, নিকুম্ভিলা যজ্ঞাগারে, রাক্ষসদের নগরে, নাকি লঙ্কাপুরীতে? নাকি লঙ্কাপুরীতে? কি হবে কারেক্ট অ্যান্সার? সহজ প্রশ্ন, বেশিক্ষণ সময় দেওয়া যাবে না। কারেক্ট অ্যান্সার হচ্ছে বি, নিকুম্ভিলা যজ্ঞাগারে। কারণ এখানে কি বোঝানো হয়েছে? একদম মেইন যে জায়গাটা নিকুম্ভিলা যজ্ঞাগার, সেখানে বলা হয়েছে এটা। ঠিক আছে, এখন অপশনে যদি তোমার বি না থেকে যদি শুধু ডি থাকতো, তখন কারেক্ট আনসার আমরা ডি দিতাম। 6 নম্বর প্রশ্ন, হায় তাত উচিত কি তব এই কাজ। তার মানে হেই চাচা, হেই, এই কামটা কি আপনি ঠিক করছেন? লেভেলের কাম হলে এটা কোনো? মেঘনাদের এই উক্তির মধ্য দিয়ে বিভীষণের কোন কাজটি তার পছন্দ হয়নি বলে সে প্রকাশ করেছে? এ, লক্ষণকে যজ্ঞাগারে প্রবেশে সাহায্য করা। বি, ভ্রাতুষ্পুত্রকে হত্যা সহায়তা করা। হত্যা তখনও করে নাই, এই জন্য এটা আগে কেটে দেই। মাতৃআজ্ঞা পালন না করা। এই পুরো কবিতায় আমরা কোথাও মাতৃআজ্ঞার কথা পাই নাই, যদিও নিকষা সতী তোমার জননী এটা বলা হয়েছিল, বাট মাতৃ আজ্ঞা বা তার আদেশের কথা আমরা পাই নাই। মাতৃভূমির জন্য যুদ্ধ না করা, এইটাও আসলে না। তাহলে কারেক্ট অ্যান্সার কি রইল? রইল বাকি একটাই, সেটা হচ্ছে ক। প্রশ্নর উত্তর হচ্ছে অপশন এ, লক্ষণকে যজ্ঞাগারে প্রবেশে সাহায্য করা। 7 নম্বর প্রশ্ন, মেঘনাদের মতে বিভীষণের কোন কাজটি অনুচিত, কোন কাজটা করা উচিত হয় নাই? মেঘনাদের মতে বিভীষণের কোন কাজটা করা অনুচিত বলো। এটা হচ্ছে আমাদের কত নম্বর প্রশ্ন? এটা হচ্ছে আমাদের 7 নম্বর প্রশ্ন। প্রশ্ন নম্বর 7, প্রশ্ন নম্বর 7 বলো। ওকে, মেঘনাদের মধ্যে বিভীষণের কোন কাজটি অনুচিত? অপশন ডি, যজ্ঞাগারে প্রবেশে লক্ষণকে সাহায্য করা। হায় তাত উচিত কি তব এই কাজ। তার মানে আপনার কি কাজটা উচিত হয়েছে? 8 নম্বর, নিকষা সতী কার মা? নিকষা কার মা? সো রামের, রাবণের, মেঘনাদের নাকি বিভীষণের? সো এইখানে একটা জিনিস তোমাদেরকে বলি, সেটা হচ্ছে রামের তো হবেই না, মেঘনাদের হবে না, মেঘনাদের দাদি বেসিক্যালি। রাবণ আর বিভীষণ, এটার মধ্যে কোন অপশনটাকে নেওয়া উচিত বলো দেখি। নিকষা সতী তোমার মা, এখানে কোন অপশনটাকে নেওয়া উচিত বলো তো?
বলো। ওকে, সো আটের কেউ বলছে বি, কেউ বলছে ডি। কারেক্ট অ্যান্সার হচ্ছে বিভীষণের। কেন কেন বিভীষণ নিলাম? বি নেওয়া যায় কিন্তু আমরা নিব না, কারণ হচ্ছে আমাদের বেস্ট পসিবল অ্যান্সার হচ্ছে বিভীষণ। কারণ আমরা আমাদের আউট নলেজ থেকে জানি যে বা আমরা আমাদের কমন সেন্স খাটায় বের করতে পারছি যে আচ্ছা ঠিক আছে, রাবণেরও মা বিভীষণের মা। কিন্তু বইতে ডিরেক্টলি কোনটা বলা আছে? নিকষা সতী তোমার মা। যদি বইতে আমি দেখতাম যে মেঘনাদ বলেছে যে নিকষা সতী আমার দাদি, তাহলে আমি ব্যাপারটাকে একভাবে ধরে নিতাম। আমি যদি দেখতাম বইতে বলা আছে নিকষা সতী আমার দাদি, তাহলে আমি বলতাম আচ্ছা তাহলে এটা হবে বা এইটা হবে। যদি বইতে লাইনটা যদি এরকম থাকতো, একটু বুঝো, বইতে যদি লাইনটা থাকতো এরকম নিকষা সতী আমার দাদি, মেঘনাদের কথা যদি বলতো, তাহলে কিন্তু অ্যান্সার দিতাম হচ্ছে রাবণ। কিন্তু বইতে ডিরেক্টলি বলা হয়েছে যে নিকষা সতী তোমার মা। বিভীষণকে বলেছে এই কথা। কে বলেছে বিভীষণকে এই কথা? বলেছে মেঘনাদ। সো বইতে সরাসরিভাবে বিভীষণের কথা আছে। আমরা জানি যে রাবণেরও মা, কিন্তু বইতে ডিরেক্টলি বলা হয়নি। সো আমরা এই কারণে সঠিক হচ্ছে এটাও কিন্তু কারেক্ট, বাট আমাকে তো এমসিকিউতে একটা পিক করতে হবে। সো বেস্ট অ্যান্সার হলো এইটা, বেস্ট পসিবল অ্যান্সার হচ্ছে এটা, বিভীষণ। ওকে, 9 নম্বর প্রশ্ন, বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় বাসব বিজয়ী কে? বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় বাসব বিজয়ী কে? কিন্তু ভাইয়া আপনি যে বললেন রাবণের মা আর মেঘনাদের দাদি নিকষা, এই প্রসঙ্গে কবি একটা কথা বলেছেন, সারা রাত করিলাম পাঠ গীতা, সকালে তুমি উঠিয়া জিজ্ঞাসিলা কার পিতা সীতা। সো এটার কারেক্ট অ্যান্সার কি হবে? বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় বাসব বিজয় কে? বীরবাহু, কুম্ভকর্ণ, মেঘনাদ দেখি বিভীষণ। এটা পারি সহজ, এটার অ্যান্সার হচ্ছে অপশন সি মেঘনাদ। অপশন সি মেঘনাদ। 10 নম্বর প্রশ্ন, বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় তস্কর বলা হয়েছে কাকে? বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় তস্কর বলা হয়েছে কাকে? রামকে, লক্ষণকে, বিভীষণকে নাকি বাসবকে? কাকে বলা হয়েছে? সো কারেক্ট অ্যান্সার হচ্ছে 10-এর বি, লক্ষণকে। তস্কর বলা হয়েছে, তস্কর বলছে, চন্ডাল বলছে, সবকিছু। আচ্ছা আরেকটা জিনিস তোমাদেরকে বলি, এই পুরো কবিতায় যত গালাগাল, সব গালাগাল হচ্ছে লক্ষণকে দেওয়া হয়েছে। এই পুরো কবিতায় মেঘনাদ তার চাচা বিভীষণকে কখনোই কোনো গালাগাল দেয় নাই। ইভেন শুরুতে বলেছিল কিন্তু নাহি গঞ্জি তোমা, মানে তোমাকে আমি বকাঝকা দিব না, তোমাকে আমি গালাগাল দিব না। এবং আসলে এই কথাটা রেখেছে মেঘনাদ আসলেই পুরো কবিতায় দেখবা যে চাচাকে খারাপ কিছু বলে নাই, চাচাকে নিয়ে খারাপ মানে গালিগালাজ করে নাই। কিন্তু লক্ষণকে চন্ডাল, তস্কর, তারপরে হচ্ছে অধম, কীট, শিয়াল, যা যা পারছে সব বলে গালাগাল দিয়েছে। ভাইয়া কোর্স শেষ হবার পর স্লাইড থাকবে কতদিন? তোমার এইচএসসি পরীক্ষার বাকি রইবে যতদিন ততদিন। সো কারেক্ট অ্যান্সার কি? কারেক্ট অ্যান্সার তো লক্ষণকে পারলাম। চন্ডালে বসবানি রাজার আলো, এখানে চন্ডাল বলতে কাকে বোঝানো হচ্ছে? এই লক্ষণকে, হ্যাঁ লক্ষণ। কারেক্ট অ্যান্সার হচ্ছে লক্ষণ। ওকে, চন্ডালে বসবানি রাজার আলো উক্তিটি মেঘনাদের কোন মনোভাবের বহিঃপ্রকাশ? আত্মমর্যাদা বোধ, এইটা পারতে হবে। আর ড্যাশ বসবানি রাজার আলোয় শূন্যস্থানে কি হবে? চন্ডালকে বসবানি রাজার আলোয়। মেঘনাদ কেন বিভীষণকে দ্বার ছাড়তে বলে? 14 নম্বর, এটার উত্তর দাও দেখি। প্রশ্ন নম্বর 14, মেঘনাদ কেন বিভীষণকে দ্বার ছাড়তে বলে? বলো দেখি।
সো কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হচ্ছে 14 এ অস্ত্রাগারে যাবে বলে। ঠিক আছে, বাকি কোনোটাই না। পূজা করতে যাবে বলে না, কারণ তো সে তখন পূজা করছিল ওই জায়গাটায়, আলাদা করে যাওয়ার কোনো দরকার ছিল না। বিভীষণ দ্বার ছাড়লে মেঘনাদ কোথায় যাবে বলেছিল? যজ্ঞাগারে, লঙ্কাপুরীতে, কোষাগারে নাকি অস্ত্রাগারে? অস্ত্রাগারে। বিভীষণ প্রতি মেঘনাদ কবিতায় ধীমান বলে কাকে সম্বোধন করা হয়েছে? ধীমান বিভীষণ তার ভাতিজা মেঘনাদকে বলেছিল। সো কই ধীমান ধীমান ধীমান, এটা তোমরা একটু শিওর করে বলো তো। আমার তো মনে হয় এইটা হবে, মেঘনাদ হবে। ঠিক আছে, এটা আমরা একটু পেন্ডিং রাখবো, আমি তোমাদেরকে চেক ব্যাক করে জানাবো 16 নম্বরের উত্তর কি হবে। তোমাদের কি মনে হয় বলো তো? 16 উত্তর কি হবে বলে মনে হয়? জান্নাতুল ফেরদৌস আলম বলছে রামকে। রাম আসলো কোত্থেকে এখানে? রাম তো অপশনেই নেই। 16 কি হবে বলো? 16 বি হবে, মেঘনাদ। আচ্ছা হ্যাঁ, রাকিব বলছে 16 ডি হবে। জান্নাতুল মাওয়া তাহিয়া বলছে 16 ডি হবে। ঠিক আছে, একটা কাজ করবো, আমি ক্লাসটা শেষ হলে আমি আরেকবার একটু উচ্চতর গবেষণা করে তোমাদের এটার উত্তর জানাবো। সো প্যারা খাওয়ার কোনো দরকার নেই, এটা আপাতত একটু মাথায় রেখো যে এটাতে একটু কনফিউশন আছে আমাদের। ওকে, তারপর দেখি রাঘব দাসকে। রাঘব দাস হচ্ছে বিভীষণ। কারেক্ট অ্যান্সার অপশন এ। রঘুবংশের শ্রেষ্ঠ সন্তান রামচন্দ্রকে কি হিসেবে অভিহিত করা হয়? রঘুনাথ, রঘুপতি, রাঘব নাকি রঘুরাজ? কারেক্ট হচ্ছে রাঘব। ওই যে বলা হয়েছে, দেখো আগের প্রশ্নটা কি, সেটা হচ্ছে রাঘব দাস। রাঘব, রাঘব মানে কি? রাঘব দাস মানে কি? রামের দাস, তার মানে রামেরই আরেকটা নাম হচ্ছে রাঘব। সো রঘুবংশের শ্রেষ্ঠ সন্তান রামচন্দ্রকে কি বলা হয়? অ্যান্সার হচ্ছে রাঘব। কি প্রকারে তাহার বিপক্ষে কাজ করিব? চরণ দয় বা এই দুই চরণে কে কার বিপক্ষে কাজ করতে অসমর্থ, মানে কে কার বিরুদ্ধে কাজ করতে পারবে না বলেছে? কে কার বিরুদ্ধে কাজ করতে পারবে না বলেছে? ধীমান মানে কি? ধীমান হচ্ছে জ্ঞানী বা হচ্ছে প্রজ্ঞাবান, এরকম। একজন বলছে ভাইয়া এটার উচ্চারণ কি মেঘনাদ নাকি মেঘনাদ? তোমরা যখন বলো যে মেঘ থেকে বৃষ্টি হয়, মেঘ থেকে বৃষ্টি যখন বলো, তখন কি তোমরা মেঘ থেকে বৃষ্টি বলো নাকি মেঘ থেকে বৃষ্টি বলো? মেঘ থেকে বৃষ্টি বলো নাকি মেঘ থেকে বৃষ্টি বলো? সো কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হচ্ছে বিভীষণ রামের বিরুদ্ধে কাজ করতে পারবে না বলছে, কারণ সে বলছে আমি রাঘব দাস, আমি ভাই রামের বিরুদ্ধে কাজ করতে পারবো না। মেঘনাদের মরে যে 20 নম্বর প্রশ্ন, মেঘনাদের মরে যেতে ইচ্ছা করে কেন? তব বাক্য শুনে কই আছে কি দেখি তো। পিতার আচরণে, বিনা অস্ত্রে যুদ্ধ করায়, লক্ষণের কথা শুনে নাকি বিভীষণের কথা শুনে? এটা হচ্ছে আমাদের 20 নম্বর প্রশ্ন। প্রশ্ন নম্বর 20, বলো মেঘনাদের কেন মরে যেতে ইচ্ছা করে? যাচ্ছি বাবা, নেকলেসে এখনই যাচ্ছি, এটাই শেষ প্রশ্ন। মেঘনাদের মরে যেতে ইচ্ছা করে বিভীষণের কথা শুনে, বিভীষণের কথা শুনে। ঠিক আছে, ওকে। একজন বলছে মেঘ থেকে বৃষ্টি হয়, পণ্ডিতের পণ্ডিত। সো এর পরেও বিভীষণের প্রতি মেঘনাদের আরো অনেকগুলো এমসিকিউ আছে, দেখো আরো অনেকগুলো এমসিকিউ আছে। কোথায় পাবা? ক্লাসের স্লাইড থেকে। ক্লাসের স্লাইড কোথায় পাবা? 10 মিনিট স্কুলের অ্যাপে। ক্লাস শেষ হলে 10 মিনিট স্কুলের অ্যাপে পেয়ে যাবে, দেখেছো? এখানে অসংখ্য এমসিকিউ অলরেডি দেওয়া আছে, এগুলো পড়তে হবে। সো এখানে টোটাল 52টা এমসিকিউর পরেও আরও কিছু প্র্যাকটিস দেওয়া আছে। এখানে 52টা এমসিকিউর পরে আরও, মানে 52 এ পর্যন্ত তো আছে, শুরু থেকে 52, এরপরে দেখো 1 2 3 4 5 6 7 8 এরকম করে কত পর্যন্ত আছে দেখো। হ্যাঁ চলে গেল, আরও 20টা আছে। তার মানে টোটাল 52 প্লাস 20,
72টা এমসিকিউ আছে এই বিভীষণের প্রতি মেঘনাদ এই কবিতা থেকে। আশা করি এই এমসিকিউগুলো যদি তুমি ভালো মতো পারো, ইনশাল্লাহ বিভীষণের প্রতি মেঘনাদে তুমি আটকাবা না। প্রশ্ন অভিন্ন হোক, প্রশ্ন ভিন্ন হোক, প্রশ্ন সহজ হোক, প্রশ্ন কঠিন হোক, তুমি ইনশাল্লাহ বিভীষণের প্রতি মেঘনাদ থেকে এমসিকিউর সঠিক উত্তর দিতে পারো। এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী টপিকে, সেটা হচ্ছে নেকলেস। শুরুতে একটা কথা বলেছিলাম, বলো তো কোনটা বেশি গুরুত্বপূর্ণ, বিভীষণের প্রতি মেঘনাদ নাকি নেকলেস? বলো দেখি। সো আমাকে একটু তোমরা বলবা যে বিভীষণের প্রতি মেঘনাদ এই কবিতাটা তোমরা ওভারঅল আন্ডারস্ট্যান্ডিংটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা, কনটেক্সটটা কি, কেন এই কবিতাটা লেখা হয়েছে, ঘটনাটা কি ঘটেছিল, কে কাকে কি বলে গালাগাল দিচ্ছে, এই ব্যাপারগুলো কি তোমরা বুঝছো? জান্নাতুল ফেরদৌস বলছে ভুল বলেই ভাইয়া নাম বলে। হ্যাঁ, তো পরীক্ষার খাতায় ভুল লিখলেই তো খাতায় দাগ দেওয়া হয়, তাই না? তুমি যদি ঠিক লিখো, তোমার কি প্রতিটা শব্দে শব্দে চিন্তা করো তো, একটা পৃষ্ঠায় তুমি মনে করো 150টা শব্দ লিখছো, তোমার 150টা শব্দ ঠিক, ওই 150টা শব্দের উপর কি টিক দেয় টিচার? নাকি 150টা শব্দের মধ্যে যে 2টা শব্দ ভুল লিখো সেই 2টা গোল্লা করে দেয়? তাহলে ভুল বলেই তো নাম রাখবো, খালি পণ্ডিতি। বাহ, আবু বকর বলছে ভাইয়া আজকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ, ইটস অ্যাবসলিউটলি মাই প্লেজার। রাবণ আর বিভীষণের মা, হ্যাঁ, নিকষা সতী। আশরাফুল আলম সারমর্ম চাচ্ছে, আবার বলেছি কিন্তু আজকে সারমর্মটা তোমরা লিখবা আমার জন্য। আর যারা লিখতে পারবা না তারা 2টা কাজ করবা, 1 আফসোস, আর 2 কমেন্টে বাকিদের লেখাটা পড়বা। ঠিক আছে, চলো এবার নেকলেসে যাই। তাহলে এবার আমরা যাব হচ্ছে নেকলেসে। সো আমরা নেকলেস এই গল্পটা একটু দেখি। প্রথম কথা হচ্ছে, আমি সরে দাঁড়াই, তোমরা একটু দেখো যে এখান থেকে আদৌ প্রশ্ন তেমন একটা আসে কিনা। দেখো তো কয়বার এসেছে। একজন জিজ্ঞেস হচ্ছে ভাইয়ার হেয়ার কাটিংটা কি ঈদ স্পেশাল? না ভাইয়া, ঈদের আগে সেলুনে যেই ভিড় ছিল চুল কাটাতেই পারিনি, এই চুল কাটিয়েছি ঈদের পরে। দেখেছো, একদম আসে না বললেই চলে, 1 স্টার 2 স্টার দেওয়া। দেখো 1 স্টার দেওয়া খুবই লেস ইম্পর্টেন্ট। দেখেছো, এই জন্যই বলেছি যে বিভীষণের প্রতি মেঘনাদটা মনোযোগ দিয়ে পড়ো, কারণ বিভীষণের প্রতি মেঘনাদ থেকে ভালো করে পড়তে হবে। আগে বলছে যে অর্ধাঙ্গী নিয়ে একটা ক্লাস চাই। তোমার কোন টপিকটা আমি না পড়িয়ে তোমাদেরকে পরীক্ষা দিতে পাঠাবো বলো তো? ওইটা নিয়ে ক্লাস চাও, এইটা নিয়ে ক্লাস চাও, এটা কি মানে আমি কি একটা কনসার্ট করতে আসছি যে তুমি বলতেছো ভাইয়া এই গানটা গান, ভাই এই গানটা গান? আরে বাবা, এটা পরীক্ষার সিলেবাস, আর এটা একটা পূর্ণাঙ্গ রিভিশন ব্যাচ, এটা পূর্ণাঙ্গ রিভিশনের পেইড কোর্স, এখানে তো সব টপিকই পড়াবো। সো সিলেবাস মানে রুটিনে যখন আসবে তখন পাবা অর্ধাঙ্গীর ক্লাস। ঠিক আছে, ওকে, চলো এবার একটু দেখি। এইখান থেকে আসলে তেমন কিছু আসে না এই লেখক পরিচিতি থেকে। ঠিক আছে, তুমি রিডিং পড়ার জন্য পড়ে রাখো, বাট এটা খুব বেশি মানে এটা নিয়ে প্যারা নেওয়ার কিছু নাই এখান থেকে। তার চেয়ে বরং এটা যিনি অনুবাদ করেছে পূর্ণেন্দু দস্তিদার, তার ব্যাপারটা একটু ভালো মতো মাথায় রাখবে। তিনি জন্মগ্রহণ করেছেন 1909 সালে চট্টগ্রামে। চট্টগ্রামের কোথায়? পটিয়া। আন্ডারবাড়ি কন্ডে, আন্ডারবাড়ি হডিয়া, শুনছো? পটিয়া বাড়ি আছে কারোর? তো তার বাড়ি কই ছিল? পটিয়া। ওকে, পিতামাতার নাম আপাতত লাগবে না। এই কয়েকটা প্রকাশিত গ্রন্থ একটু মাথায় রাখতে হবে। কবিয়াল রমেশ শীল, স্বাধীনতা সংগ্রামে চট্টগ্রাম, বীরকন্যা প্রীতিলতা। প্রীতিলতার পুরো নাম কি জানো? প্রীতিলতার পুরো নাম হচ্ছে প্রীতিলতা ওয়াদ্দেদার। মৃত্যুবরণ করেছেন তিনি 1971 সালে। 1971 সালে মুক্তিযুদ্ধে অংশ নিতে যাওয়ার সময় তিনি মারা যান। ওকে, শব্দার্থ বাসায় পড়বা, পড়ানোর কিছু নেই আলাদা করে।
এই সময় এসে পাঠ পরিচিতিটা একটু পড়ি, যেহেতু আমরা নেকলেস কবিতাটা পুরো নেকলেস গল্পটা পুরোটুকু পড়ছি না, এই জন্য আমরা একটু পাঠ পরিচিতিটা দেখব। একটু পাঠ পরিচিতিটা দেখি। বিশ্ববিখ্যাত গল্পকার গি দ্য মোপাসার শ্রেষ্ঠ গল্পগুলোর মধ্যে নেকলেস অন্যতম। তার মানে সেরাদের সেরা একটা গল্প হচ্ছে নেকলেস। ফরাসি ভাষায় গল্পটির নাম হচ্ছে লা পাউরে। 1884 সালের 17 ফেব্রুয়ারি, অনেক আগে কিন্তু, 1884 সাল, বুঝো অনেক অনেক দিন আগে, ফরাসি পত্রিকার লা গাউলাস এই গল্পটি প্রকাশিত হয় এবং সে বছরই ইংরেজিতে এটার অনুবাদ করা হয়। একই সালে প্রকাশিত নেকলেস শীর্ষক গল্পগ্রন্থের মধ্যে গল্পটি স্থান পায়। অপ্রত্যাশিত কিন্তু অত্যন্ত আকর্ষণীয় সমাপ্তির জন্য গল্পটি বিপুল জনপ্রিয়তা লাভ করে। মানে এটাকে আমরা চলতি ভাষায় বলছে সাসপেন্স। তার মানে আমরা বলছি এমন হঠাৎ লাস্টে গিয়ে এমন একটা চমক দেওয়া হয়েছে। অনেকটা তোমরা নিম গাছ গল্পটা পড়েছো না? খুব ছোট্ট একটা গল্প, পুরো গল্পটাতে আসলে নিম গাছের নানান গুণ বর্ণনা করা হয়েছে, নিম গাছ কীভাবে কীভাবে মানুষের উপকার করে, ঠিক আছে, এটার ছাল, পাতা, বাকল, কে কেমনে খায়, কে মিসওয়াক করে, সব বলা আছে। একদম লাস্টে গিয়ে একটা লাইনে শুধু বলা হয়েছে যে আসলে মানে মিন করা হয়েছে, বোঝানো হয়েছে যে আসলে নিম গাছ শুধু মানে এরকম নিঃস্বার্থভাবে সংসারের জন্য প্রতিনিয়ত খেটে যায় এমনটা শুধু নিম গাছই না, সংসারের গৃহ কর্ম যে বউটা করে, লক্ষ্মী বউটা করে, গৃহকর্ম সুপর্ণা যে লক্ষ্মী বউ, সেও একই রকম। তার মানে একদম লাস্ট লাইনে এসে একটা টুইস্ট দেওয়া হয়েছে, একটা টুইক করা হয়েছে। এই কারণেই এই নেকলেস এত বেশি জনপ্রিয়। ওকে, সো আমরা একটু এক নজরে দেখে নিই কি কি জিনিসপত্র আমাদের লাগবে। হ্যাঁ, লাস্টের লাইনেই বাড়ির ছোট বইয়ের কথা বলা হয়েছে। ভেরি গুড। ফাতেমা কালেকশন বলছে গল্পটা অনেক সুন্দর। ঠিক আছে, দেখো, ফ্রান্সে মহিলাদের সৌজন্য প্রদর্শন মানে তাদেরকে একটু রেসপেক্ট দেওয়ার জন্য বা সম্মান জানানোর জন্য মাদাম সম্বোধন করা হয় বা ম্যাডাম বলা হয়। কি ম্যাডাম এভাবে বলা হয়, মাদাম বলে তারা। ইংরেজিতে বলা হচ্ছে ম্যাডাম, আর ফ্রেঞ্চ ভাষায় তাদেরকে বলা হচ্ছে মাদাম। সুন্দরী তরুণী মাতিলদা লুইসেলের জন্ম এক দরিদ্র কেরানি পরিবারে। মানে দরিদ্র কিন্তু সুন্দরী। আচ্ছা, ভালো কথা। মাতিলদা লুইসেলের বিয়ে হয় শিক্ষা পরিষদ অফিসের সামান্য এক কেরানির সাথে। তার মানে তার বাবাও কেরানি, তার স্বামীও কেরানি। ঠিক আছে, কেরানি কেরানি ভাই ভাই, ভাই ভাই না ভাইরা ভাই, না তো ভাইরা ভাইও না, জামাই। তো তার বাবাও কেরানি, তার জামাইও কেরানি। শ্রী মানে হচ্ছে সৌন্দর্য, মাধুর্য তথা আভিজাত্য সম্পর্কে সজাগ হওয়ার কারণে মাতিলদা লুইসেলের মনে দুঃখ ভারাক্রান্ত থাকে। তার মানে হচ্ছে পকেটে নাই টাকা কিন্তু সে খুবই ফ্যাশন সচেতন। ঠিক আছে, ফ্যাশন সচেতন। তার মানে পকেটে টাকা না থাকলেও তার নতুন নতুন ফ্যাশন আইটেম খুব ভালো লাগে। যা কিছু সুন্দর, যা কিছু দামি, যা কিছু ঐতিহ্যপূর্ণ, ওইসব বস্তু মাতিলদা লুইসেলের অধিক প্রিয় ছিল। মানে কেনার সামর্থ্য নাই কিন্তু শখের কোনো কমতিও নাই। কেনার সামর্থ্য নাই কিন্তু শখের কোনো কমতি নাই। জনশিক্ষা মন্ত্রীর বাসগৃহে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আমন্ত্রণপত্র নিয়ে আসেন মসিয়ে লুইসেল। তার মানে মাস্টার লুইসেল একটা জাঁকজমকপূর্ণ মানে একটা হেভি জমজমাট একটা প্রোগ্রামের ইনভাইটেশন পান। 400 ফ্রাঁ দিয়ে, ফ্রাঁ হচ্ছে ফ্রান্সের মুদ্রা, 400 ফ্রাঁ, ঠিক আছে, কত, 400 ফ্রাঁ দিয়ে মাতিলদা লুইসেল তার পছন্দের পোশাক তৈরি করতে দিয়েছিল। ওই যে ঈদের আগে মেয়েরা যেরকম জামা বানাতে দেয় টেলরের কাছে, তারপর সারা ঈদ ধরে হচ্ছে টেলরের পিছে দৌড়ায় যে ওস্তাদ আমার 3 পিসটা তাড়াতাড়ি বানায় দেন, ওই রকম আর কি। স্বামী মসিয়ের পরামর্শে মাদাম লুইসেল বান্ধবী মাদাম ফোর্স্টিয়ার, এবার নতুন একটা নাম পেলাম, মাদাম ফোর্স্টিয়ার, স্টিয়ারের কাছ থেকে দামি নেকলেস ধার করে এনেছিল। বল নাচ হচ্ছে বিনোদনমূলক একটা সামাজিক জিনিস। ওই যে এভাবে ঘুরে ঘুরে নাচে, দেখেছো, বল ড্যান্স বলে এটাকে, এভাবে ঘুরে ঘুরে নাচে। ইয়াস, বল নাচ হচ্ছে বিনোদনমূলক সামাজিক নৃত্য অনুষ্ঠান। ইউরোপ, আমেরিকা সহ পৃথিবীর বহু দেশে এই নাচের যে ফর্মটা এটা পরিচিত।
মাতিলদা লুইসেল অনুষ্ঠান থেকে ফিরে এসে আয়নার সামনে নিজের গৌরবমণ্ডিত রূপ দেখতে গিয়ে নেকলেসটা দেখতে পায় না। হাই হাই সর্বনাশ, এত দামি একটা নেকলেস হারাই গেছে নাচতে গিয়ে মনে হয়। ধার করা নেকলেসটি হারিয়ে নতুন একটি নেকলেস কিনে তারা মাদাম ফোর্স্টিয়ারকে ফেরত দিয়েছিল। হায় রে সর্বনাশ। নতুন নেকলেস কেনার জন্য নিজের সমস্ত সঞ্চয়, যা কিছু সেভিংস ছিল এবং তার সঙ্গে বেশ কিছু ধার দেনা শোধ করতে মাতিলদা লুইসেলের 10 বছর সময় লেগেছে। তার মানে এক বেলার পার্টি আর 10 বছরের মাসুল। এক বেলা পার্টি করতে গিয়ে 10 বছর তার মাসুল দিতে হলো, এবং তার সাথে সাথে সব কিছু গচ্ছা গেল। কি কি গচ্ছা গেল? তার সাথে সাথে সেভিংস গেল, ধার দেনা করতে হলো, এবং সেই ধার দেনা পরিশোধ করতে 10 বছর লেগে গেল। মাদাম ফোর্স্টিয়ারের এইসব কথা শুনে দুঃখ পেয়ে জানালেন তার নেকলেসের দাম 500 ফ্রার বেশি হবে না। আরে 400 ফ্রা তো পোশাকই বানিয়েছিল, 500 ফ্রা মাত্র নেকলেসের দাম, কারণ তা হীরের তৈরি ছিল না। ঠিক আছে, ওকে। এখন আমরা জ্ঞানমূলক প্রশ্নের সাজেশন দেখব। এর আগে তোমরা বলো যে আমরা ওভারঅল গল্পটা আমরা ক্লিয়ার কিনা, গল্পটা নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা সেটা একটু লিখে জানাও। এরপরে আমরা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্নের সাজেশন দেখব একটু। নেকলেস গল্পটির লেখককে, নেকলেস গল্পটির লেখক হচ্ছে গি দা মোপাসা। মসিয়ে ও ম্যাদাম লুইসেল কত তারিখে আমন্ত্রণ পায়? মসিয়ে ও ম্যাদাম লুইসেল 18 জানুয়ারি আমন্ত্রণ পায়। মিস্টার লুইসেল বন্ধুরা কি শিকার করতে গিয়েছিল? তারা ভরত পাখি শিকার করতে গিয়েছিল। নতুন দেখা হারটির দাম ছিল কত? নতুন দেখা হারটির দাম ছিল 40,000 ফ্রা। তার মানে একটা পোশাক বানাইছে মাদাম লুইসেল কত ফ্রা দিয়ে? 400 ফ্রা। ঠিক আছে, এখন নেকলেসটার দাম কত? 400-র সাথে একটা শূন্য দিলে যত হয় তত 4,000, আরো একটা শূন্য দিলে কত হয়? 40,000। বুঝো? সো ওই নেকলেসের দাম ছিল 40,000 ফ্রা, তার মানে 400-র 100 গুণ বেশি। এই জন্যই সেভিংস থেকে শুরু করে সবকিছু জলাঞ্জলি। লুইসেলের কাছে তার বাবার মৃত্যুর পরে প্রাপ্ত কত ফ্রা ছিল? লুইসেলের কাছে তার বাবার মৃত্যুর পর কত ছিল? 18,000 ফ্রা ছিল। কনভেন্ট কি? এটা পরীক্ষা প্রশ্ন হিসেবে আসতে পারে। কনভেন্ট হচ্ছে খ্রিস্টান নারী মিশনারিদের দ্বারা পরিচালিত স্কুল বা মিশনারিদের আবাস বা তাদের হোস্টেল বা ডর্ম বলতে পারো। মাদাম ফোর্স্টিয়ারের গহনাটির দাম আসলে কত ছিল? মাদাম ফোর্স্টিয়ারের গহনাটির অ্যাকচুয়াল প্রাইস ছিল মাত্র 500 ফ্রা, যেইটা শোধ করতে গিয়ে মাদাম লুইসেলের জীবনটাই চলে গেল, 10টা বছর সময় কেটে গেল। জি, ফ্রা বলতে এখানে ফ্রান্সের মুদ্রাকে বোঝানো হচ্ছে। গল্পটা পড়ছো? হাই রে সর্বনাশ। ওকে, কিসের মাধ্যমে মোপাসা সাহিত্য জীবন শুরু হয়? এটা শুরু হয় হচ্ছে কাব্যচর্চার মাধ্যমে। তারপর গীতা মোপাসা কত সালে জন্মগ্রহণ করেন? 1850 সালে। কোন শহরে জন্মগ্রহণ করেন? নরম্যান্ডি। পুরো নাম হচ্ছে গীতা মোপাসা, পুরো নাম হচ্ছে হেনরি রেনে আলবার্ট গাই ডে, ওরে বাবা বিশাল নাম, মোপাসা। এগুলো বাসায় পড়ো, খুব একটা ইম্পর্টেন্ট না। এইবার অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন দেখো। এইবার দেখবো হচ্ছে অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন। আমারও আগের মতো পড়াচ্ছি না, ঠিক আছে? পড়াচ্ছি না, তোমরা যা দেখো। প্রান্ত দেবনাথ বলছে যে অভিন্ন প্রশ্নপত্রে ভালোই হবে, কেউ বলতে পারবে না আমার বোর্ডে প্রশ্ন কঠিন এসেছে। না বাবা, তোমাদের অভিজ্ঞতা তো কম, এখনো জানো না, দোষারোপের রাজনীতি চলবেই। অভিন্ন প্রশ্নপত্র হলে তোমরা যেহেতু এই অভিযোগ করতে পারবে না, ভাগ্যকে বা অন্য কাউকে দোষ দিতে পারবে না যে হাই রে হাই সর্বনাশ আমার বোর্ড এই প্রশ্নটা কঠিন হয়েছে, তখন তোমরা কি করা শুরু করবা জানো? তোমরা বলবা 25 সালের প্রশ্ন কত সহজ ছিল, এইবার 26 এত কঠিন করেছে। 24 সালের প্রশ্নটা ছিল পানির মতো সহজ। বুঝছো পণ্ডিত? ওকে, নাদিয়া জাহানের স্বপ্ন পূরণ করে ফেললাম, কারণ নাদিয়া জাহান বলেছে ভাইয়া
আমার কমন পড়বে, এটা আমার স্বপ্ন। ঠিক আছে, তোমার স্বপ্ন আমি পূরণ করে ফেললাম। সো মাদাম লুইসেলকে ফুল দিয়ে শাস্তি বলার কারণ কি, দেওয়া আছে। দরিদ্র কেরানি বন্দুক কিনতে পারেনি কেন, কারণ ব্যাখ্যা করো, দেওয়া আছে। লুইসেল দম্পতিকে নিদারুণ জীবনযাপন করতে হয়েছিল কেন, এটা তো আমরা জানি অলরেডি। লুইসেল দম্পতিকে, হ্যাঁ ওকে, নিয়তির ভুলে যেন এক কেরানির পরিবারে তার জন্ম হয়েছে, কথাটি বুঝিয়ে লেখো। কারণ সে অনেক বিলাসবহুল, সে মানে অনেক লাক্সারিয়াস একটা লাইফ লিড করতে চায়, কিন্তু তার জন্ম হয়েছে একটা গরিব পরিবারে, তার বিয়েও হয়েছে একটা গরিব পরিবারে, এই জন্য সে তার লাক্সারিয়াস লাইফস্টাইলটা পালন করতে পারে না। আচ্ছা, মাদাম লুইসেলের বিশিষ্ট ব্যক্তির সাথে বিয়ে হওয়ার উপায় ছিল না কেন, কারণ তার জন্ম কেরানি পরিবারে, তাই বিশিষ্ট ব্যক্তির সাথে তার বিয়ে হওয়ার কোনো উপায় ছিল না। কারণ সে ওই যে গরিব পরিবারের কানেকশন তো আসলে গরিব পরিবারের সাথে, এই জন্য বড়লোক পরিবারে তার আসলে বিয়ে দেওয়া সম্ভব হয় নাই। ওকে, সো চলো এবার আমরা একটু প্রশ্ন এমসিকিউ সলভ করতে চাই। গিদা মোপাসা কত সালে মৃত্যুবরণ করেন? প্রথম প্রশ্ন। সাকিবা সুলতানা বইটা একটু পড়ো, যে প্রশ্নটা তুমি আমাকে করছো এই প্রশ্নটা করারই কথা না, তুমি যদি নেকলেস গল্পটা অ্যাটলিস্ট একবার পড়ো। মানে তুমি একজনের নাম দিয়ে জিজ্ঞেস করছো এটা কি, মানে এটা তো কোনো বস্তুও না, ইভেন এটা একজন ব্যক্তির নাম, তার মানে বোঝাই যাচ্ছে তুমি গল্পটা পড়া তো দূরের কথা, ধারে কাছেও যাও নাই কখনো গল্পটার। ভাইয়া প্রশ্নের উত্তর দিচ্ছেন না কেন, জান্নাতুল বলছে। কই যে দিলাম উত্তর। এখন এটা বলো কত সালে গিদা মোপাসা কত সালে মৃত্যুবরণ করেন? 1893 সালে। যারা যারা বি উত্তর দিয়েছ, রাজু আহমেদ, জান্নাতুল ফেরদৌস, নিপা, মারিয়া তাবাসসুম, সবার উত্তর সঠিক হয়েছে, ভেরি গুড। ভাইয়া, অভিন্ন প্রশ্নপত্র কি আমাদের জন্য ভালো নাকি খারাপ? তুমি যদি ভালো স্টুডেন্ট হও তোমার জন্য ভালো, তুমি যদি খারাপ স্টুডেন্ট হও তোমার জন্য খারাপ। জোকস অ্যাপার্ট, অভিন্ন প্রশ্নপত্র ইজ আ ফেয়ার সিস্টেম আই উড সে, কারণ একটা সময় ছিল যে ঢাকায় অনেক ভালো টিচার ছিল, কিন্তু হয়তো বা দিনাজপুরে অত ভালো টিচার নাই, কিংবা হয়তো বা যশোরে অত ভালো টিচার নেই, এরকম একটা বিবেচনায় হয়তো বা প্রশ্ন আগে এক এক বোর্ডে এক এক রকম হতো। কিন্তু এখন অনলাইন এডুকেশনের যুগে ঢাকার একজন টিচারের কাছেও রাজশাহীর একজন পড়তে পারে, আবার রাজশাহীর একজন টিচারের কাছেও কুমিল্লার একজন স্টুডেন্ট পড়তে পারে, অর্থাৎ টিচার তো এখন দেশের সকল প্রান্তেই পড়াতে পারছে। মানে দেশের সকল প্রান্তেই এখন আসলে শিক্ষার আলো একেবারে পুরোপুরি সমান না হলেও আই উড সে যে আগের মতো তো ডিসপ্রপোর্শনেট না আর কি। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এটার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে অ্যাডমিশন টেস্টে সবার নাম্বার তো একই জায়গা থেকে কাউন্ট করা হয়, সো প্যারা না যদি আলাদা আলাদা নাম্বার হয়। পরের প্রশ্ন, পূর্ণেন্দু দস্তিদার একাধারে কি ছিলেন? বলো, এটার উত্তর সরাসরি নিজেরা বলে ফেলো। পূর্ণেন্দু দস্তিদার একাধারে কি ছিলেন? কারেক্ট অ্যান্সার কি? কারেক্ট অ্যান্সার হচ্ছে লেখক ও রাজনীতিবিদ। 3 নম্বর প্রশ্ন, পূর্ণেন্দু দস্তিদার কোন ধরনের লেখক হিসেবে খ্যাতি অর্জন করেন? সমাজ ভাবুক, কল্পনা বিলাসী, জীবন সচেতন নাকি আভিজাত্য প্রবণ? পূর্ণেন্দু দস্তিদার কোন ধরনের লেখক হিসেবে খ্যাতি অর্জন করেন? সমাজ ভাবুক, কল্পনা বিলাসী, জীবন সচেতন নাকি আভিজাত্য প্রবণ? কারেক্ট অ্যান্সার কি? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, সমাজ ভাবুক। ঠিক আছে, 3-এর এ যারা বলেছে তাদের তো সঠিক হয়েছে। 4 নম্বর, কোনটি পূর্ণেন্দু দস্তিদারের রচনা? চিলনামা, স্বাধীনতা সংগ্রামের চট্টগ্রাম, গঙ্গা মেঘনা যমুনা, 71-এর দিনগুলি।
আচ্ছা হ্যাঁ, অভিন্ন প্রশ্নপত্র যদি হয় প্রশ্ন সহজই হবে ইনশাল্লাহ, মানে এটা নিয়ে এত ভয় পাওয়ার কিছু নেই। যে কারণে গত বছর এ প্লাসের সংখ্যা অনেক কমেছিল সেটার কারণ হচ্ছে যে গ্রেস নাম্বার দেওয়া হয়নি। মানে গ্রেস নাম্বার, হাউ উড ইউ ইভেন ডিজার্ভ দ্যাট? মানে তুমি পাইছো 31, তোমাকে বাড়ায় 33 করে দেওয়া হবে, এটাকে গ্রেস নাম্বার বলে? এটা কেন দেওয়া হবে? এটার আদৌ কোনো যৌক্তিকতা আছে? নাই তো। সো প্রশ্ন কঠিন করা হবে না, প্রশ্ন অ্যাজ ইট ইজই করা হবে, স্ট্যান্ডার্ডই করা হবে। তুমি যদি 33 ডিজার্ভ করো তাহলে তোমাকে 33ই দিয়ে, তোমাকে নম্বর কমাই দিবে না। গ্রেস নাম্বার না দেওয়া মানে এই না যে তোমার প্রাপ্য নম্বর থেকে নম্বর কমায় রাখা হবে, তোমার যত পাওনা ততই তোমাকে দেওয়া হবে, বুঝছো? কিন্তু বাড়ায় দেওয়া হবে না, ওইটাকে গ্রেস নাম্বার বলে। মানে মনে করছো তুমি 78 পাইছো, তোমাকে এ প্লাস পাওয়ানোর জন্য 80 করে দিবে না এক্সট্রা 2 নাম্বার দিয়ে। আবার এমনও হবে না যে তুমি 80 81 পাইছো যে তোমার নাম্বার কমায় দিচ্ছে, এটাও হবে না। জাস্ট গ্রেস নাম্বার দিবে না, যত পাইছো ততই তুমি পাবা, যত তোমার খাতায় নাম্বার ততই তোমার রেজাল্ট কার্ডে নাম্বার আসবে। এইটা হচ্ছে গ্রেস নাম্বার না দেওয়া। সো কারেক্ট অ্যান্সার কি? কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বি, স্বাধীনতা সংগ্রামে চট্টগ্রাম। স্বাধীনতা সংগ্রামে চট্টগ্রাম। 5 নম্বর, বীরকন্যা প্রীতিলতা গ্রন্থের লেখক কে? রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, পূর্ণেন্দু দস্তিদার, প্রমথ চৌধুরী। সো কারেক্ট অ্যান্সার কি হবে? অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, রাইট। সো 5 নম্বরের সঠিক উত্তর হচ্ছে পূর্ণেন্দু দস্তিদার, এটা তো আমরা জানি অলরেডি। 6 নম্বর প্রশ্ন, কোনটি পূর্ণেন্দু দস্তিদারের অনুবাদ গ্রন্থ? অপরাধ এবং শাস্তি, দস্তয়েভস্কির গল্প, লিও তলস্তয়ের গল্প, নাকি শেকোভের গল্প? বলো, এটার উত্তর দাও দেখি। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, রাইট। তো এটা কি হবে? কারেক্ট অ্যান্সার কি হবে? মাদাম লুইসের স্বামী কোন অফিসে কাজ করেন? কারেক্ট অ্যান্সার হচ্ছে শিক্ষা পরিষদে কাজ করেন। 8 নম্বর প্রশ্ন, মসিয়ে লুইসের শিক্ষা পরিষদ অফিসের কি ছিল?
অলরাইট, মসিউল হইসের শিক্ষা পরিষদ অফিসের কি কাজ ছিল? শিক্ষা পরিষদ অফিসের টাইপিস্ট, শিক্ষা পরিষদ অফিসের কেরানি, পিয়ন, কর্মকর্তা আমরা অলরেডি পড়েছি, তিনি ছিলেন কেরানি, রাইট? তার বাবাও কেরানি ছিল এবং তার স্বামীও কেরানি ছিল। ওকে, 9 নম্বর প্রশ্ন, মাদাম লুইসেলের মনে সর্বদা দুঃখ বিরাজ করে কেন? আকাঙ্ক্ষার সাথে প্রাপ্তির মিল না হয়, পার্টিতে যেতে না পারার কারণে, সহকর্মীরা ধনী হয়, নাকি সে দরিদ্র হয়? এটা হচ্ছে আমাদের কত নম্বর প্রশ্ন? এটা আমাদের 9 নম্বর প্রশ্ন। মাদাম লুইসেলের মনে সর্বদা দুঃখ বিরাজ করে কেন? সো কারেক্ট অ্যান্সার হচ্ছে 9 এ, আকাঙ্ক্ষার সাথে তার প্রাপ্তির কোনো মিল ছিল না। তার মানে সে অনেক লাক্সারিয়াস একটা লাইফ লিড করতো, কিন্তু সে যেহেতু তার বাবাও যেহেতু দরিদ্র ছিল, তার স্বামীও যেহেতু দরিদ্র ছিল, এই কারণে সে ওই লাক্সারিয়াস লাইফটা লিড করতে পারতো না। এই আকাঙ্ক্ষার সাথে যে প্রাপ্তি, তার মানে তার যেটা ডিজায়ার ছিল, সে যেটা চাইতো বনাম সে যেটা পাইতো, এই দুটো মিলতো না দেখে তার মধ্যে সবসময় একটা ডিসস্যাটিসফ্যাকশন কাজ করতো। ওকে, 10 নম্বর প্রশ্ন, তার বাসকক্ষে দারিদ্র, হতশ্রী দেওয়াল, জীর্ণ চেয়ার এবং বিবর্ণ জিনিসপত্রের জন্য সে ব্যথিত হতো। নেকলেস গল্পে মাতিলদার এই অনুভূতির কারণ কি? সৌন্দর্যবোধ, উচ্চাকাঙ্ক্ষা, জীবনাকাঙ্ক্ষা, নাকি অহংকারী মনোভাব? কোনটা হবে? কারেক্ট অ্যান্সার কোনটা হবে? দশের উত্তর হচ্ছে তার উচ্চাকাঙ্ক্ষা, ওই যে সে অনেক মানে লাক্সারিয়াস একটা লাইফ লিড করতে চাইতো, এই জন্য। 11 নম্বর প্রশ্ন, মাদাম লুইসেলের ব্যথিত হওয়ার কারণ কি ছিল? বাসকক্ষের দারিদ্র, স্বামীর অসুস্থতা, পিতার দারিদ্র, দামি গহনার অভাব? কোনটা হবে? সো কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন এ, অপশন এ। যারা যারা 11 এ বলেছো তাদের উত্তর সঠিক হয়েছে। 12 নম্বর প্রশ্ন, এটা আজকের ক্লাসের শেষ প্রশ্ন, এরপর আরো অনেকগুলো এমসিকিউ আছে, সেগুলো তোমাদের দেখাবো। এটার উত্তর দাও। গোয়ালার সুন্দরী কন্যা রাবেয়া স্বামীর অসচ্ছলতার কারণে অত্যন্ত অসন্তুষ্ট, তার মানে ওই যে মাদাম লুইসেলের মতো। উদ্দীপকের রাবেয়ার সাথে নিচের কোন চরিত্রের সাদৃশ্য আছে? আচ্ছা, মাদাম লুইসেল। এখানে তো প্রশ্ন বলতে বলতে তোমাদের উত্তর বলে দিয়েছি। সো এরপরে বাকি যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমরা বাসায় সলভ করবা, ঠিক আছে? এই প্রশ্নগুলো তোমরা বাসায় সলভ করবে, অলরাইট? কতগুলো প্রশ্ন আছে দেখো, 38টার মতো প্রশ্ন থাকার কথা। সো এইখানে টোটাল প্রশ্ন আছে 45টা, এরপরে আরো অ্যাডিশনাল প্র্যাকটিসের জন্য আরো রেখেছি কয়টা দেখো, তার মানে প্রায় 60টার মতো প্রশ্ন তোমরা এই একটা গল্প থেকেই পাচ্ছ। ওকে, ঠিক আছে। সো আশা করি আজকের ক্লাসে তোমাদের কাছে ভালো লেগেছে। আমি ক্লাস শেষ হওয়ার পরেই তোমাদের যে গ্রুপটা রয়েছে, গ্রুপে আজকের ক্লাস নিয়ে একটা এইচডাব্লিউ দিব। তোমরা যেটা করবা, এই এইচডাব্লিউটা একটু করে ফেলবা। হ্যাঁ, এই এইচডাব্লিউটা করলে আমি তোমাদেরকে পরে চেক করে জানাবো যে কার কার সামারি লেখাটা প্রপার হয়েছে। সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমরা ক্লাসটা এখানেই শেষ করতে চাই। যদি তোমাদের কারোর কোনো বিশেষ কিছু বলার থাকে, প্রশ্ন থাকে, সেটা জানাতে পারো। আদারওয়াইজ আমরা আজকের মতো এখানেই বিদায় নিব। ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে।